গল্প ভালোবাসা আজ নিরুপায়। লেখিকা ইশরা জাহান। কুয়াশা ঘেরা ভরে ধূসর রং উবে লালচে আভা পূব আকাশে। একলা আমি পিছলা পথে, কুয়াশার চাদরে শরীর শিউরে বসে। সিগারেটের তাপে পুড়ে কালচে ঠোঁট, ভঙ্গুর হৃদয়ে পেয়ে আছে চোট। সৈয়দ ইমতিয়াজ। 5ই জুলাই 2016। ঠোঁটে বাঁকা হাসি এনে গভীর ভাবনায় তলিয়ে যায় এটি। এর প্রেক্ষিতে কিছু না লিখে দিলে মন শান্তি পাবে না। ডান হাতে কলম নিয়ে বারবার নাড়াচাড়া করে ঠোঁটের বাপাশে নিয়ে লাগিয়ে রাখছে। বাঁ হাতে প্রেমিকের ডায়েরি। এমন অবস্থায় কেউ দেখলে নিশ্চিত ভাববে ইনি একজন পেশাদার কবি, যার জন্য মন প্রাণ উজাড় করে ছন্দ প্রস্তুতে বসে আছে। কিছু অক্ষর মিলিয়ে লিখতেই শুরু করে। কল্পনার আলাপনে রঙ্গন হয়ে জল্পনা না হয় ভুল ত্রুটি নিয়ে। আমার পাশে এসে বসো, আমি ভুল ত্রুটি উড়িয়ে 7 রং দিব রাঙিয়ে। ধূসর রং ছুঁয়ে দিবে কখন, সাধ্য কি থাকবে তখন। কালচে ঠোঁটে পরশ দিব একে, ভঙ্গুর হৃদয়ে থাকবো এটে। ভয় পেয়ে দূরে ঠেলে দিও না, কথা দিয়ে কথা না রাখা ইতির স্বভাব না। মৃত্যু না ছুঁয়ে দিলে অঙ্গে চিরকাল থাকবো তোমার সঙ্গে। সামেরা এটি। 6 সেপ্টেম্বর 2019। একবার চোখ বুলিয়ে দেখলো লাইন ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে। ইতি নিজেই নিজেকে বাহবা দিল। কত সুন্দর কবিতা লিখে ফেলেছে। এরকম কিছু লিখতে পারলে তো এতদিন বিখ্যাত কবি সাহেবা হয়ে যেত। থাক, কবি সাহেবার দরকার নেই। প্রেমিকের মনে প্রেম আনতে পারলেই এনাফ। দুনিয়ার কি বিচিত্র নিয়ম। আমি যাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসি সে আমার দিকে তাকিয়ে দেখে না। আর যাকে সহ্যই হয় না সে আমার জন্য হাত পা কেটে বসে থাকে। না জানি কবে গলায় কেটে দেয়। ও কি বিচ্ছিরি ব্যাপার। থানা পুলিশ হয়ে যাবে না তো। নিমিষেই চোখ বড় বড় হয়ে এলিটির। দম আটকে যাওয়ার উপক্রম হলো। দ্রুত ডায়েরি এক পাশে রেখে বোতল থেকে পানি খেয়ে নিল। ভেতর থেকে শরীর শিউরে উঠে লোম দাঁড়িয়ে গেছে। থানা পুলিশের খুব ভয় আছে ওর। ফ্ল্যাশব্যাক। বিয়ের আগে কোনো পুরুষের সাথেই প্রেমবন্ধনে আবদ্ধ হবে না এটা মনে প্রাণে অনড় থাকা এটি। ক্লাস 7 থেকে হাতে না গোনা অনেক ছেলেকেই রিজেক্ট করে চলছে। নিজ খালাতো ভাইয়ের প্রেমের প্রস্তাবও প্রত্যাখ্যান করে দিয়েছে। কিন্তু প্রেম করবে না এমন কথায় অনড় থাকা মেয়েটাই আটকে গেল বোনকে পড়াতে আসা সুদর্শন যুবকের উপর। প্রথম দিন থেকে আজ 6 মাস পর্যন্ত মনের সবটাই জুড়িয়ে দিয়ে দিয়েছে তাকে। একপাক্ষিক প্রেমে ডুবে আছে। ওপর মানুষটা আদৌ জানে কিনা তার জন্য কেউ একজন প্রেমে মরিয়া হয়ে আছে। এই পর্যন্ত নানা রকম অজুহাত দিয়ে ইমতিয়াজের সামনে কথা বলার জন্য অনেক ছলচাতুরি করেছে, কিন্তু বিশেষ লাভ হয়নি। লোকটা ফিরেও তাকায়নি। ঘড়ির কাঁটায় ঠিক 1 ঘন্টা পার হয়ে 1 মিনিট হলেই ভদ্রভাবে সালাম দিয়ে বেরিয়ে গেছে। তারপর দিন ঠিক সময় এসে পড়ানো শুরু করে। পুরো নাম সৈয়দ ইমতিয়াজ ইফতি। কাগজ কলমে ইফতি গেট আউট করে দিয়েছে। কিন্তু বেশিরভাগ মানুষই ইফতি নামটাকেই চিনে থাকে। বাসা বেশ দূরে না আবার কাছেও না। জ্যামের মাঝে পড়লে 30 মিনিটের উপর চলে যাবে। জ্যাম ছাড়া 10 মিনিটের রাস্তা। কিন্তু এই জ্যাম কোনো কালে ছেড়েছিল কিনা ইতি কখনো দেখেনি। ইফতির বাবার সাথে ইতির বাবার বন্ধুসুলভ ভাব আছে। ইফতির বাবাকে বেশ আগে থেকেই চেনে ইতি, কিন্তু তখনও জানা হয়নি তার একজন সুদর্শন পুত্র আছে। ছোট গুলিমুলু মেয়ে আছে এটাই জানতো। মেয়েটার সাথে ইতির বেশ সখ্যতা আছে। বয়সে ইতির ছোট বোনের সমান হবে, কিন্তু বাসায় আসলে ইতির সাথেই জমিয়ে গল্প করে। ওর নাম সৈয়দা ইরহানা। ইতি আদর করে ইরুটাকে। ইরুর উপর খুব রাগ হয়েছিল যখন জানতে পারলো ওর একটা ভাই আছে, কিন্তু সেই কথাও ভুলেও কোন দিন উচ্চারণ করেনি। এমনি সব কথা শুনতে না চাইলেও বলতে পারে, আর এই কথাটা কিভাবে গোপন করে রাখলো। তারপর বেশ রাগ দেখিয়ে কথা বলেনি ইরুর সাথে। ইতির রাগ দেখে সে কি মন খারাপ করেছিল ইরু। ঠোঁট উল্টিয়ে বলেছিল, ভাইয়া আমাকে রাগ দেখিয়ে বলেছিল আমার যে ভাই আছে এই কথাটা কোনো মেয়েই যেন না জানে। ওই দিন ভাইয়া অনেক রেগেছিল। রাতে ভাইয়া ছোট চাকু দিয়ে পা কেটেছিল। আমি রক্ত দেখে অজ্ঞান হয়েছিলাম। সকালে উঠার পর ভাইয়া বলেছিল আমি যদি কথা বলে না দেই তাই কেটেছিল। কিন্তু আমি জানতাম ভাইয়া মিথ্যা বলতেছিল।
একটা আপু ভাইয়াকে কষ্ট দিয়েছিল, তাই ভাইয়া নিজেকে কষ্ট দিয়েছে। এতটুকু বলেই ইরু ফুপিয়ে ওঠে। ইতি কাছে টেনে মাথায় হাত বুলিয়ে দেয়। ইতির নিজের উপর রাগ লাগলো। ওইভাবে ওর উপর রিয়েক্ট করা উচিত হয়নি। মনে হলো একটু বেশি রাগ দেখিয়ে ফেলেছে। বলতে না করেছে তাই বলেনি। ও তো এতটাও বড় না, বড়জোর 12 বছর হবে। ইতি আবার ওর মাথায় হাত বুলিয়ে দিল। এখনো ফুপিয়ে কান্না করেই যাচ্ছে। এরপর থেকে প্রায় সময় ভাইয়ের ব্যাপারে টুকটাক কথা বলতো ইরু। ইতিও বেশ আগ্রহ নিয়ে সব কথা শুনত। একদিন লুকিয়ে ওর ভাইয়ের ডায়েরি এনে দেয় ইতির কাছে। ডায়েরির বেশ কিছু পাতা ছেঁড়া। কিছু পাতায় আগুনে পুড়িয়ে ফেলার চিহ্ন আছে। কিছু পাতায় লেখা আছে, ভালোবাসাকে আমি বিশ্বাস করি না, ঘৃণা করি ভালোবাসা। ইতি সবগুলো পাতা এক এক করে দেখেছে। সব পাতাগুলোতেই ভালোবাসার প্রতি তীব্র ঘৃণা। মন হঠাৎ করেই জানতে চায় মানুষটার সাথে কে ভালোবাসা নিয়ে খেলেছে। কিছু পাতায় 4 লাইনে কবিতা আছে। সব কবিতাগুলোই ভালোবাসার বিরুদ্ধে। ইতি সময় নিয়ে ডায়েরিতে থাকা সব কবিতাগুলোর নিচে নিজের ভাবনার সবকিছু উজাড় করে দিয়ে লিখে দেয় ভালোবাসা কতটা পবিত্র, কতটা মায়ার, কতটা সুন্দর। কেবল সঠিক মানুষকে ভালোবাসা দিতে পারলেই জীবন সুন্দর। প্রতিটা পৃষ্ঠা একবার হাত দিয়ে ছুঁয়ে দেখে ইতি। যতবার এই ডায়েরিটা ছুঁয়ে দিয়েছে ততবারই মনে হয়েছে ডায়েরির মালিককে যেন ছুঁয়ে দিয়ে। শরীরের প্রতিটা লোম তখন দাঁড়িয়ে গেছে। অদ্ভুত ভালো লাগা মনের ভিতর ঢেউ খেলে গেছে। ডায়েরিটা একপাশে রেখে ডায়েরির মাপে রঙিন কাগজ কেটে একটা আয়তাকার বক্স বানিয়ে তার উপর দুটো লাল গোলাপ স্টেপ দিয়ে লাগিয়ে দেয়। ডায়েরিটা বক্সের ভিতরে দিয়ে দুই পাশে আঠা দিয়ে আটকে দেয়। উপরে ভীষণ খালি খালি লাগছিল বিদায় যে পেন হাতে নিয়ে লিখল, ভালোবাসা সুন্দর মনের জন্য আর ঘৃণা কুৎসিত মনের জন্য। লেখা শেষ হলে বক্সটা শপিং ব্যাগে রাখলো। বিকালের দিকে ইরু আসবে। এটা সোজা ওর ভাইয়ের রুমে রেখে দিতে বলবে। ইতি জানে ইরু এই বিষয়ে পাল্টা কোনো প্রশ্ন করবে না। ইতি বুঝে ইরহানার মনেও ভাইয়ের বউয়ের জায়গা করে নিয়েছে। কিন্তু ওর ভাইটা তো বুঝে না একজন তার প্রেমে মরিয়া হয়ে আছে। রোদ কিছুটা হেলে পড়লে ইরহানা বাসায় আসল। সবাইকে সালাম দিয়ে সোজা ইতির রুমে ঢুকে গেল। ইতিমাত্রই শাওয়ার নিয়ে বের হয়েছে। লম্বা সিল্কি চুল থেকে টপ টপ করে ফ্লোরে পানি পড়ছে। মসৃণ মুখ পানির ছোঁয়া পেয়ে আরো মসৃণ হয়ে আছে। পর্দার ফাঁক দিয়ে থাই গ্লাস ভেদ করে সূর্যের আলো মুখের উপর পড়ে আছে। সেই আলোয় চোখের পাপড়িগুলো চিকচিক করছে। ইরহানা বশীভূতের ন্যায় দাঁড়িয়ে রইল। চোখের পলক যেন পড়ল না। ইতি খেয়াল করেনি দরজার কাছে কেউ এসে দাঁড়িয়েছে। যখন অন্যমনস্ক হয়ে তাকালো কিঞ্চিত ভয় পেয়ে বুকে থুথু দিল। দরজার কাছে এগিয়ে এসে ইরহানার মাথায় গাঁটটি মারল। ইরহানা ততক্ষণে হালকা ব্যথায় ককিয়ে উঠে বলল, যদি আমি ছেলে হতাম তোমাকে জোর করে হলেও বিয়ে করে নিতাম। কি সুন্দর মায়াবী বউ হতো আমার। সারাদিন তোমার দিকে তাকিয়ে থাকতাম। মাঝে মাঝে গাল দুটো ছুঁয়ে বলতাম, পরীর থেকেও সুন্দর আমার বউ। ইতি ব্যাগ কল্পনে বসে আছে। মাথায় হাত দিয়ে অবাক হয়ে বলল, এই পিচ্ছি মেয়ে বলে কি? তুমি ছেলে হলে আমার রুমে আসতে দিতাম নাকি তোমাকে? কোনোদিনও না। এর জন্যই তো মেয়ে হয়ে তোমাকে দেখছি, বলেই দাঁত বের করে হাসি দিল ইরহানা। ইতি মুখ হিঞ্চি কেটে বলল, পাজি মেয়ে। কিরে ইতি, তুই না সবার সামনে গর্ব করে বলেছিলি জীবনে প্রেম করবি না? বলেছিলাম, আর তোরা জানিসও আমি করছি না। তাহলে হঠাৎ এই কথা? সেটাই তো। ডেস্কের উপর কি এটা চান্দু? হাইলাইট করে এটা কি লেখা হুম? মনে করছিস আমরা কিছু বুঝি না, তাই না? ইফতি ফোন পকেটে রেখে সামনে এগিয়ে আসে দেখার জন্য, কিন্তু ততক্ষণে ওর বন্ধুরা বক্সটা পিছনে লুকিয়ে ফেলে আর ওদের মাঝ থেকে একজন বলে, আমরা আগে দেখবো তারপর তুই এটা টাচ করবি, তার আগে দূরে গিয়ে মর। ওকে, ডোন্ট ইন্টারেস্ট ফর দ্যাট। এতটুকু বলে ইফতি ডোন্ট কেয়ার ভাব নিয়ে দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। যদি ইফতি জানতো তার জন্য কেউ যত্ন করে ভালোবাসা দিয়ে আগলে এত সুন্দর গিফট পাঠিয়েছে, তাহলে কি সেই যত্ন করা ভালোবাসার প্রতি মন গলে তরল হয়ে যেত না? হয়তো বা যেত, নয়তো না। কিন্তু যে যত্ন নিয়ে পাঠিয়েছে সে যদি একটাবার দেখতো তার যত্ন করা ভালোবাসার এতটা অবহেলা, তাহলে কি তার মন কাচের ন্যায় ভেঙে গুড়িয়ে যেত না?
নাকি মনে পাথর চাপিয়ে একটুখানি আশায় টলমলে চোখে তাকিয়ে থাকতো প্রেমিকের পানে, জানা নেই। ইফতির ফ্রেন্ড তিনজন মিলে আনবক্সিং করলো। আনবক্স করার সাথে সাথেই তিনজন একত্রে ভ্রুকুচকে এক অপরের দিকে তাকিয়ে রইল, যার অর্থ এটা তো ইফতিরই ডায়েরি। ওদের মাঝে একজন বিরক্তি নিয়ে বলল, আরে শালা, তোর এই ব্রিটিশ আমলের ডায়েরি দেখার জন্য এত আগ্রহ নিয়ে খুললাম। এতটা আগ্রহ আমি আমার ব্ল্যাক আইফোন কেনার সময় দেখাইনি। আরেকজন বলল, আরে আনবক্স যখন করলাম তখন একবার ভেতরে দেখি না, চল। ধুরবাল, ওর এই ডায়েরি শখানেক বার দেখা শেষ, আর কি দেখবি? দেখার থেকে এখন গুলে খেয়ে ফেলি, চল। পাশের রুমে আব্বা আছে, কথা আসতে বল, না হয় বের হ। ইফতির কাট কাট ভঙ্গিতে কথা। ওকে দোস্ত, বিকালে মাঠে আসিস। হুমম ইফতির আশ্বাসের উত্তর। ওরা তিনজন চলে যাওয়ার পর ইফতি বিছানায় শটান হয়ে শুয়ে পড়ল। চোখের সামনে ঘুরন্ত ফ্যানের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ডান পাশ ঘুরতেই চোখ পড়ল ডায়েরিটার উপর। টিফিনে টাকা জমিয়ে এই ডায়েরিটা কিনেছিল ইফতি। একই ক্লাসের এক মেয়েকে ডায়েরিটা গিফট করেছিল, কিন্তু সে মেয়ে সঙ্গে সঙ্গেই ফিরিয়ে দিয়েছিল। সেদিন ছিল ওর বার্থডে। মনের একটু একটু আবেগ জমিয়ে খুব করে একজনের মুখে হাসি আনতে চেয়েছিল, কিন্তু সে গ্রহণ করেনি। বরং ডায়েরিটা ছুঁড়ে ফেলে দিয়ে বলেছিল, স্টুপিড। সামান্য ডায়েরি দিয়ে ভালোবাসা কিনে নিতে চাইছো? তোমাকে ক্লাসমেট ভাবতেও আমার লজ্জা লাগছে। ইফতি লজ্জিত হয়, মুখ নিচু করে নেয়, কিন্তু দমে যায় না। ইফতির ভালো লাগা সস্তা নয়। ইফতি প্রতিউত্তরে বলছিল, তুমি আমার ভালোবাসা পাওয়ার যোগ্য নও, ধন্যবাদ। তারপর আজ অব্দি ওর দিকে ফিরেও তাকায়নি ইফতি। শুনেছে একই ক্লাসের বখাটে এক ছেলের সাথে 6 মাসের রিলেশন ছিল। রাতে বেশ শেয়ার করে প্রেগন্যান্টও হয়েছিল। কিন্তু বাবার অঢেল টাকা থাকায় ছেলের মুখ বন্ধ করে দেয়। এরপর ইফতির সাথে কথা বলার জন্য সুযোগ খুঁজেছিল ওই মেয়ে। লাভ হয়নি। ইফতি সে পথ থেকে আগেই নিজেকে গুটিয়ে নিয়েছে। ডায়েরিটা ইফতির আবেগ। শত ঘৃণা এখানে উল্লেখ রেখেছে, তবুও ডায়েরির প্রতি আবেগ কাজ করে ইফতির। বাম হাত দিয়ে ডায়েরিটা কাছে আনে। ভালোবাসা সুন্দর, এতটুকু দেখে ইফতি অবাক হয়। ইফতি একবার ভাবে, এটা কি সত্যিই তার নিজের? হেমন্তের অপরাহ্ন থেকে তুমি হয়ে গেল কেন ভিন্ন? গোছানো জীবনে এসেছিল তবে কি জন্য? সৈয়দ ইমতিয়াজ। অগোছালো তুমিটাকে সাজিয়ে নেওয়ার তীব্র বাসনা মনে। ঘৃণ্য মনের দাবিদার হতে চাইছি। ক্ষণে ক্ষণে চামেরা ইতি। ইফতি রীতিমতো অবাক। প্রতিটা পাতায় প্রতিউত্তরে ভীষণ আর্জি নিয়ে লেখা। ইফতি পাতা উল্টিয়ে দেখে কোথাও ফাঁকা নেই, কোথাও না। ইফতি উঠে বসে টেবিলে রাখা কাচের গ্লাস থেকে পানি পান করে নেয়। নীরবে পা ফেলে দরজার কাছে যায়। দরজা টেনে আনতেই শুনতে পায়, দরজা লাগিয়ে দম বন্ধ করে রাখার কিছু নেই। এমনিতেই আমাদের দম বন্ধ করে দিয়েছো তুমি। কোথাও বসলেই আমাকে তোমার নামে কথা শুনতে হয়। তোমার আম্মা প্রতিবেশীদের কাছে যেতে পারেন না। এবার বিয়ে করে আমাদের উদ্ধার করো। ইফতির বাবার কণ্ঠে বিরক্তি প্রকাশ পায়। উনি পুনরায় বলেন, তোমার খালাম্মা তোমার আম্মার কাছে ছবি দিয়ে গেছেন। দেখে নিয়ে জানিয়ে দিও ওকেও বিয়ে করতে পারছো না। ইফতির বাবা ড্রয়িং রুম ক্লোজ করে সিঁড়ির দিকে চলে যায়। ইফতি দীর্ঘশ্বাস নেয়। ইফতি কোনো মেয়েকেই ভরসা করতে পারে না। বিয়ের মতো দিতে গিয়েও মন মতো দিতে চায় না। ইফতি দরজার ছিটকিনি উঠিয়ে বিছানায় এসে বসে। ইতির পা কাঁপছে, মন আকুপাকু করে যাচ্ছে। স্টাডি রুমে ইফতি ধমক সুরে ইতির বোনকে পড়া বুঝিয়ে দিচ্ছে। প্রতিদিনের থেকে ভিন্ন আচরণ, ভিন্ন কণ্ঠ, সবকিছুই ভিন্ন। দরজার সামনে ট্রে নিয়ে দাঁড়িয়ে বড় বড় শ্বাস নেয় ইতি। প্রতিদিনের থেকে আলাদাভাবে ওনাটা চোখ পর্যন্ত নামিয়ে নেয়। খুব খুব দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে ইতি। আপনার জন্য মা কফি পাঠিয়েছে, সাথে নাটি বিস্কিট। সুমু চোখ বড় করে বলে, আম্মা তো কফি ঠিকঠাক বানাতে পারে না। ইফতি ভ্রু কুঁচকে তাকায়। ইতি সেই দৃষ্টিতে ভরকে যায়।
আমদা আমদা করে কিছু বলতে উদ্যত হয়। ইফতি সুমুকে ধমক দিয়ে বলে, তুমি পড়ো। ইতি ফ্লোরে নখ খুঁড়তে থাকে। মন ভীষণ দোনমনায় পড়ে আছে। চলে যাবে নাকি দাঁড়িয়ে থাকবে বুঝতে পারছে না। ইফতি কাট কাট কণ্ঠে বলে, চেয়ার টেনে ওদিকটায় বসো। ইতি বাথরুমের মতো চেয়ার টেনে নিয়ে বসে। ওড়নাটা মাথা থেকে পড়ে গিয়েছে। উঠানোর সাহস হচ্ছে না। ভয় হচ্ছে না, কিন্তু লজ্জা লাগছে ওর। বয়স কত? ইতি শুনতে পায়নি, তাই সে মাথা নিচু করে থাকে। ইফতি কণ্ঠ মোটা করে বলে, কানে কম শোনো। না মানে আমি। অবাক হয়ে বলে ইতি। তোকে? ইফতির কণ্ঠে খানিকটা বিরক্তি। ইতি অপরাধীর মতো করে বলে, যে আমি শুনতে পাইনি। ইফতি আবার বলে, বয়স কত? ইতি নিচু স্বরে বলে, 18। ইফতি আনমনে বলে উঠে, অষ্টাদশী। জি কিছু বললেন? জি না। এই বিয়ে আমি করতে পারবো না। তোমরা কেন আমার উপর জোর করে চাপিয়ে দিচ্ছ? কেন? আমি এক্ষুনি আব্বুকে বলে দিব তুমি বিয়ের জন্য আমাকে জোর করছো। দরজার সামনে থেকে সরো আম্মু প্লিজ। আম্মু আমার কথাটা শোনো একবার। ছেলে ভালো, শান্তশিষ্ট, খারাপ রেকর্ড নেই, তোমার আব্বুই আমাকে পাঠিয়েছে। উত্তেজিত না হয়ে একটু শান্ত হয়ে ভাবো। তোমার আব্বু ছেলের বাবাকে কথা দিয়েছেন। কথার খেলাপ হলে সম্মানহানি হবে কতটা। তুমি আমাদের বড় মেয়ে, আমাদের সম্মান কি তোমার সম্মান নয় বলো? আমরা জোর করে তোমার উপর খারাপ সম্বন্ধ চাপিয়ে দিব না আম্মু, এতটুকু ভরসা করো। তুমি চাইলে আমি বিয়ের পরও তোমাকে আমার কাছেই রাখবো যতদিন তুমি নিজের মনকে বুঝিয়ে উঠতে না পারছো। মনের গহীনে হাতুড়ি পেটার শব্দ হচ্ছে। একটু একটু করে জমানো ভালোবাসা কর্পূরের ন্যায় ধূলিসাৎ হয়ে যাচ্ছে। কোথায় যেন সুখ নামক পাখি হাতছানি দিয়ে পালিয়ে যায়। ইতি সেই পাখিকে নানা প্রলোভন দেখিয়ে আটকে রাখতে চায়, কিন্তু পারে না। শুষ্ক চোখে অশ্রুকণা নেমে আসে। মনের যত্ন করা ভালোবাসা চোখের নোনা জলে রক্তাক্ত হয়। ইতি ধীর পায়ে মায়ের কাছে এগিয়ে এসে তারপর জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে। মেয়ের কান্নায় কোথাও যেন বিষিয়ে ওঠে। তৎক্ষণাৎ আগলে নেয় ইতিকে। মাথায় হাত বুলিয়ে দেয়। মায়ের মনে হঠাৎ প্রশ্ন জাগে, সম্মানের জন্য মেয়ের ভবিষ্যৎ ক্ষুণ্ণ করে দিচ্ছে না তো? ইতি কান্নার হিরিকে কথা বলতে পারে না ইতি। আদর মাখা ডাকে আরো ফুপিয়ে কেঁদে ওঠে। ইতির মা আবার ডেকে বলে, কাউকে ভালোবাসো। ইতি কেঁপে ওঠে। হাতের বাঁধন কিঞ্চিত আগলা হয়ে আসে। চোখে মুখে বিস্ময় ছড়িয়ে যায়। কি উত্তর দিবে খুঁজে পায় না। বলতে গিয়ে আমদা আমদা করে। ইতির মা আর বলার সুযোগ দেয় না। সে ভেবে নেয় এমন প্রশ্ন সরাসরি করা উচিত হয়নি, মেয়ে লজ্জা পেয়েছে হয়তো। তাই মেয়েকে জড়িয়ে ধরে বলে, আমি জানি আমার মেয়ে এমন কোনো কাজ করবে না। তোমার ফুপি তাহমিনা এসেছে, দেখেছ? মনের যন্ত্রণা দূরে সরিয়ে রাখার প্রয়াস চালায় ইতি। উনি জানেন না আমি উনাকে ভালোবাসি। জানলেও আমাকে গ্রহণ করবেন কিনা সেটাও ভাববার বিষয়। কেন কষ্ট পাচ্ছিস? পর মানুষের জন্য নিজের পরিবারকে কষ্ট দিবি? ইতি সাময়িক সময়ের জন্য নিজেকে কন্ট্রোল করে নেয়। চোখের পানি মুছে মায়ের কথার উত্তর দেয়। সে দেখেনি। তোমার জন্য লাল জামদানি শাড়ি এনেছেন তোমার ফুপি। তাহমিনা তো পুরো পার্লার এনেছে। আরো বেশ মজার কথা বলে ইতির মা হাসতে থাকেন। ইতি মায়ের সাথে হাসার চেষ্টা করে, কিন্তু অভিনয় ব্যতীত স্নিগ্ধ হাসি ঠোঁটে প্রতিফলন হয় না। ছেলেপক্ষ দুপুরের পরই চলে আসবে। ওনাদের সামনে একটু মন খারাপ থাকবে না কেমন? তোমার আব্বু ভীষণ ব্যস্ত আছেন, উনি তোমার সাথে দেখা করতে আসতে পারবেন না, এর জন্য মন খারাপ করে থাকবে না কেমন? তাহমিনা সাজাতে চাইলে ওকে না করবে না। আজকের দিনে সুন্দর করে সাজবে। ছেলের আগে আমি আমার মেয়েকে দেখে যাব। সালামের টাকা পরে দিব তোমার আব্বু আসলে। ইতি বেখেয়ালে হেসে ওঠে।
ইতির মা সেই হাসির দিকে তাকিয়ে রয় কিছুক্ষণ। চোখে চোখ পড়া ইতি আবার বিষণ্ণ হয়ে চুপ করে রয়। ইতি ওর আম্মুকে ধরে পর পর 2বার ডাক দেয়। উনি ভরকে গিয়ে বলে, কি কি হয়েছে? ইতি ইশারা করে বলে, তুমি জিনদের মতো তাকিয়ে আছো। বড় বড় চোখ করে। ইতির মা হাসে, তারপর ইশারায় বলে, আমার সাথে আসো। ইতির মা বারান্দা ক্রস করে কোনায় রুমটায় ঢুকে। সব রুমের থেকে এই রুমটা পরিষ্কার। কোথাও ধুলোবালি নেই। দেয়ালে ঝুলানো আছে ইতির দাদিজানের বেশ কিছু ছবি। কতটা সবাই মিলে, কতটায় দাদাজান আছেন। মোটা স্বর্ণের এক জোড়া বালা নিয়ে এগিয়ে আসেন ইতির আম্মু। ইতির হাতে খুব যত্ন নিয়ে পরিয়ে দেয়। তারপর হাত দুটোতে চুমু খেয়ে কান্নায় ভেঙে পড়েন। ইতি কিছুক্ষণ থ মেরে দাঁড়িয়ে থাকে। কি করা উচিত মাথায় আসে না। যদি তোর পুত্র হয় তাহলে ওর বউকে এটা পরিয়ে দিয়ে বলবি এটা তার দাদি শাশুড়ির, তার দাদা শ্বশুর মাথার ঘাম পায়ে ফেলে সংসার টেনেছে, কখনো সংসারে নুন আনতে বান্দা ফুরিয়ে যাওয়ার দশা হয়েছে, কখনো আবার ভালো খেয়েছি। ৭১-এর যুদ্ধ চোখে দেখেছিস। বইয়ে পড়েছিস, ওই সময় তোর দাদা শ্বশুর তোর দাদি শাশুড়ির জন্য ভালোবেসে এই বালা বানিয়ে এনেছিল। এখনকার ভালোবাসা ওদের কাছে পাঞ্চে মনে হতে পারে, আমার কাছে আকাশ সমান। ইতিকথায় বাহাত ঢুকিয়ে বলে, তোমার তো ছেলে নেই। ইতির মা চোখের পানি মুছে নাক টেনে টেনে আবার বলতে থাকেন, আমি ওনাকে দুষ্টামি করে বলছিলাম আর যদি মেয়ে হয় তাহলে। ওনার কি হাসি! ওনার হাসি দেখে মনে হয় উনি আমার সাথে মজা করছিলেন, আমি না। আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেছিলেন, তবে আর কে, আমার সতীনের হাতে আমি বালাখান পরিয়ে দিব। ইতি নিশ্চুপ দেখে ইতির মা খিলখিল করে হেসে ওঠে। ইতি চোখ রাঙিয়ে বলে, হাসছো কেন? তুমি বুঝুনি তাই হাসছি। বুঝিয়ে দিলেই তো হয়। ইতি মুখ বাঁকিয়ে বলে, একটু বড় বুঝে যাবো। আমার শাশুড়ি তার সতীন মানে আমার আরেক শাশুড়ি আম্মাকে বালাগুলো পরিয়ে দিতে বলেছেন। উনি বেঁচে থাকলে নিজেই দিতেন। উনি তো নেই তাই আমি দিলাম। ইতি চিৎকার করে বলে, এই বুড়িটা মরেও বজ্জাতি কাজ শেষ করে যায়নি। কি সাংঘাতিক! ইতির মা খিলখিল করে হাসতে থাকে। উপভাপু ব্রাইককে সাজানোর জন্য কত ধৈর্য রাখতে হয় জানো? এত নড়াচড়া করলে আমি কিন্তু ভূত সাজিয়ে দিব। একটু চুপ করে চোখটা বন্ধ রাখো। ইতির বোন ভিঞ্চি কেটে বলে, এহাপু এত মিথ্যা কেন বলো? তুমি কি আরো কাউকে সাজিয়েছ? নিজেই তো গ্লাস লাগিয়ে সারতে পারো না, আবার অন্যজন। একদম আমার আপুর দোষ দিবে না। ও একটু নড়াচড়া করছে না, একদম স্ট্যাচু হয়ে আছে। তাহমিনা পিছনে বড় বড় চোখ করে তাকায়। ইতির বোন সেদিকে পাত্তা না দিয়ে বলে, ক্ষুধা লাগলে এই নাও পপকর্ন খাও, আমার দিকে ওভাবে তাকিও না। আমাকে খেতে পারবে না। ইতি পপকর্নের প্যাকেট তাহমিনার পাশে রেখে ও ডোন্ট কেয়ার ভাব নিয়ে রুম থেকে চলে যায়। তাহমিনা হতবাক হয়ে তাকিয়ে থাকে। ধীর কণ্ঠে বলে, এর আবার কি হলো? সকালে নুডলস রান্না হয়নি তাই রেগে আছে। তুই তাড়াতাড়ি কর তো, আমি আর এভাবে বসে থাকতে পারছি না। চোখে কাটা কাটা বিচ্ছে। আপু। হুম বল। কতবার আপু বলতে মানা করেছি? মাত্র 6 মাসের ছোট, এত আপু আপু করতে হবে না। হুম, ভালোবাসো কাউকে? ইতির গলার স্বর দ্রুত উঠানামা করে। নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে। বড়দের মতো কথা বলছিস কেন? আপু বলতে মানা করেছি তাই কি বড় হয়ে গেছিস? না, তোমার চোখে বারবার পানি আসছে। তুমি কাঁদছো। তুই জানিস আমার এসব ব্যবহার করতে ইচ্ছে করে না। কেমন আনিজি ফিল হয় তাই চোখে পানি আসছে। এতেই বড়দের মতো কথা বলবি নাকি? আচ্ছা আচ্ছা, ভুল হয়েছে। ছোট বোন ওরা দেখিয়ে চলে গেল, এখন তুমিও দেখাও। সরি। কষ্ট পাইনি তো? কিছু না। ইতি চোখে পানি নিয়ে হেসে ফেলে। তাহমিনাও সাথে ঠোঁট মিলিয়ে মুচকি হেসে ইতির চোখের পানি মুছিয়ে দেয়। কি সুদর্শন! অতস্পর্শী আপনার চক্ষু।
আমার কল্পিত শখের পুরুষ। ওই চোখের মায় আমি বারবার নিজেকে দেখতে পাই। এভাবেই তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ আসা বৃষ্টির ন্যায় আপনাকে আঁকড়ে ধরে বলতে চাই ভালোবাসি। উহুম মমো, কিছু বলছেন না যে? আমি কি এভাবেই নির্লজ্জের মতো তাকিয়েছিলাম? সেই দিছে লজ্জা শরমের মাথা খেয়ে ফেললি নাকি? লজ্জিত হয়ে চোখ নামিয়ে নেয়। লাজুক হেসে বলে আপনি বলুন। সময়টা দারুণ ভাবে উপভোগ করছে, বিন্দুমাত্র বিরক্তি লাগছে না। এভাবেই কি সময়টা বহমান হবে নাকি এর থেকেও বেশি সুন্দর হবে? শাড়ির কুচি ধরে ধীর কণ্ঠে বলে কিছু বলছেন না যে? হা হা হা, আমার কথা ফিরিয়ে দিচ্ছেন না? চুপ করে আছেন তাই জিজ্ঞেস করেছি। নিশ্চুপ। কথা চালিয়ে যেতে চায়। স্বপ্নভঙ্গের পর হঠাৎ সেই স্বপ্ন অদ্ভুত ভাবে বাস্তবে ঘটে গেলে যেমন মানুষ কিছুক্ষণ অস্বাভাবিক আচরণ করে, ইতির ক্ষেত্রেও ঠিক তাই ঘটতেছে। ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ, তবুও মনে হচ্ছে আদৌ যা ঘটছে সব কি বাস্তব? ফলশ্রুতিতে ইতি আকস্মিক ঘটনায় হতবিহ্বল। মন ক্ষণে ক্ষণে নিজেকেই প্রশ্ন করছে এগুলো কল্পনা। বাস্তব কখনো কল্পনাকে কেন্দ্র করে না। কাউকে ভালোবাসেন? ইতি হঠাৎ চমকে তাকায় সামনের মানুষটার দিকে। এই তো এতক্ষণ এখানে ইতি ছিল, এখন কই? কোথায় গেল? আমি কি অন্য কারো জায়গায় তাকে কল্পনা করছি? না, এটা কিছুতেই হতে পারে না। এই তো এখানেই দাঁড়িয়ে ছিল। কেন সবাই মজা করছে আমাকে নিয়ে? ইতি হাত মুঠো করে দাঁড়িয়ে থাকে। পুনরায় গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে কাউকে ভালোবাসেন? ইতির হাতের মুঠো শক্ত হয়ে আসে। কি জবাব দিবে মাথায় আসে না। চোখ টলমল হয়ে আসে। গলার স্বর বারবার কেঁপে ওঠে। ঠিক এখানেই তো সারা জীবনের প্রশ্ন, পরিবারের মান সম্মানের প্রশ্ন। কি উত্তর দিব আমি? যদি না বলি ভিতরের যন্ত্রণা আমি কিভাবে সহ্য করব? আর যদি হ্যাঁ বলি আব্বু আম্মু কি আমাকে বকবে? আমি কি তাদের বিশ্বাসকে ক্ষুণ্ণ করব? ইতি নিঃশব্দে মাথায় শাড়ির আঁচল টেনে চোখ বরাবর নামিয়ে নেয়। বারবার নিজেকে মানিয়ে নিতে চায়। পুনরায় জিজ্ঞেস করে, তবে এবার কণ্ঠে খাদ নামিয়ে বলে। ইতি ঘাবড়ে যায়। এহেন পরিস্থিতিতে কি করা উচিত, কি করলে ভালো হবে বুঝে আসে না। বরাবরের মতো মাথা নিচু করে রাখে। এবার ধমকে সুরে বলে, এই মেয়ে, কিছু জিজ্ঞেস করছি তোমায়। ভয় কেঁদে দেয়। টলমল চোখ থেকে অশ্রুকণা টপ টপ করে হাতের ছুরিতে পড়ে। ভাঙা ভাঙা কণ্ঠে বলে, হ্যাঁ। অবাক হয়ে কিছুক্ষণ ইতির দিকে তাকিয়ে থাকে। এই এতটুকু মেয়েও কাউকে ভালোবাসে? হঠাৎ করেই চেয়ারের জোরে ঘুষি মেরে উঠে দাঁড়ায় ইতি। রাগে রোশানলে হাতের রগগুলো শটান হয়েছে। ভ্রুজোড়া কিঞ্চিত ভাঁজ হয়েছে। প্রতিটা মেয়েই কেন ছলনাময় হয়? কেন? ওদের দেখলে কেন মায়া লাগে? কেন মায়া ফেলে ছলনার রূপ নেয়? ইতি জড়সড় হয়ে বসে। ইতির নিঃশব্দে কান্নার বেগ থেমে যায়, পরপর আকস্মিক ঘটনায় ফুপিয়ে কেঁদে ওঠে। খানিক ভরকে গিয়ে ইতির দিকে তাকায়। একজন মানুষ কি কাউকে ভালোবাসতে পারে না? ভালোবাসা কি দোষের? আমি যাকে ভালোবাসি উনি জানেন না আমি তাকে ভালোবাসি। কখনো বলার সাহস হয়নি। কণ্ঠে তেজ নিয়ে বলে, তাহলে আমরা আসার আগে কেন আপনার পরিবারকে জানাননি? নাটক করছেন আমার সাথে। ইতির কান্না হঠাৎই থেমে যায়। মনে ভয়ের বাসা বাঁধে। এখন যদি সবাই জেনে যায় তাহলে কি হবে? ইতি চেয়ার থেকে উঠে ইতির পায়ের কাছে বসে পড়ে। আপনার পা ধরে বলছি কাউকে এসব বলবেন না প্লিজ। আমি আমার পরিবারকে জানাতে পারিনি, অসম্মান হবে তাই। আপনি না জিজ্ঞেস করলেও আমি বলতাম না। দয়া করুন আমাকে। আরে কি করছো? উঠো বলছি। ইতি উঠে না, সেখানেই ঠায় বসে রয়। দাঁতে দাঁত চেপে বলে, আচ্ছা নাম বড় ছেলের। আমি একটা ব্যবস্থা করছি। ইতি ভাঙ্গা কণ্ঠে চোখে টলমলে পানি নিয়ে বলে, ইমতিয়াজ, সৈয়দ ইমতিয়াজ। রাগের এসে ইতির বলা কথা কর্ণগোচর হতেই ইতি অবাক হয়ে যায়।
অবাক তার রেশ কাটিয়ে উঠতে পারে না। সন্দেহ হতো তবে এভাবে ঠিক হয়ে যাবে ইতি বুঝতে পারেনি। তবে এই মেয়ে কিবা তারা চিহ্ন গল হয়েছে। আশ্চর্য, আমি তো ওর সামনেই দাঁড়িয়ে আছি। ইতি নিচু হয়ে ইতির বাহু ধরে তুলতে চায়, কিন্তু ইতি মোমের ন্যায় ফ্লোরে লুটিয়ে পড়ে। ইতি চিন্তিত হয়ে শাড়ির আঁচল মাথা থেকে ফেলে দেয়। ইতি গালে কয়েকবার আলতো ভাবে তারা চিহ্ন অপ্পর দেয়, কিন্তু ইতির কোনো সাড়া পায় না। ইতি ওকে কোলে তুলে নেয়। দরজার বাহিরে আসতেই সবাই অবাক হয়ে দুজনার দিকে তাকায়। ইতি ইতস্তত হয়ে ইতির মুখের দিকে তাকায়। তাহমিনা দ্রুত এগিয়ে এসে এদিকে দেখে বলে, আপু তো সেন্সলেস হয়ে গেছে। অল্প সময় অতিরিক্ত চিন্তা করা, নিজের যত্ন কমিয়ে দেওয়া এবং কোনো একটি নির্দিষ্ট বিষয় নিয়ে প্রচুর ডিপ্রেসর থাকায় কিছুক্ষণের জন্য হ্যালুসিনেশন হয়েছে। আর এখানেই থেমে নেই। হ্যালুসিনেশনের সময়ও মস্তিষ্ক অতিরিক্ত চাপ নেওয়ায় পেশেন্ট সেন্সলেস হয়েছে। ইতির মা এবং বাবা দুজনার মুখ চাওয়াচাওয়ি করে একবার। তারপর মেয়ের মুখের দিকে তাকিয়ে বলে, এখন কি কোনো সমস্যা আছে? এখন চিন্তা করার মতো তেমন কোনো সমস্যা নেই, তবে যে কোনো বিষয়ে সময় নিয়ে টেনশন করলে আবার এমন হওয়ার সম্ভাবনা আছে। এ থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায় হলো ও টেনশনের বিষয়টা আপনাদের জেনে দ্রুত সমাধা করা। হ্যালুসিনেশন নর্মাল মনে হলেও এটি কিন্তু জটিল রোগ। এই ধরুন পেশেন্ট আপনার সাথেই কথা বলছে, কিন্তু ওর মস্তিষ্ক আপনাকে খুঁজে পাচ্ছে না। আবার আপনার জায়গায় একজন নতুন মানুষকে কল্পনা করছে। ইফতি বেডের কাছে এগিয়ে গিয়ে বলে, এমন হবে না আর। আপনি চিকিৎসা দিন। ডক্টরের কাছ থেকে ইফতি সকল পরামর্শ শুনে ইতিকে নিয়ে বাসায় চলে আসে। ঘুমের ঔষধের রিয়াকশন শেষ না হওয়ার ফলে এখনো ঘুমুচ্ছে ইতি। মুখের প্রসাধনী এখনো সেট হয়ে আছে। কৃত্রিম বাদে ওর মুখের গ্লো কেমন? হঠাৎ এমন প্রশ্ন মনে আসতেই ইতি অবাক হয়। কি সব ভাবনা আপনা আপনি চলে আসছে। ইতির ফুপি এসে দরজায় নক করে। ইতি ইতির পাশ থেকে একটু দূরে গিয়ে বসে নিজেকে প্রস্তুত রেখে বলে, আসুন। তাহমিনা দৌড়ে এসে ইতির পাশে হাঁটু মুড়ে বসে পড়ে। তাহমিনার মা ধমকে সুরে বলে, তাহমিনা তুমি একটু বাইরে যাও, আমাদের কথা আছে। তাহমিনা মুখ কাচুমাচু করে চলে যায়। ফের কিছু ভেবে দরজার পাশে এসে দাঁড়ায়। ওর কেন যেন দুজনের কথা শোনার আগ্রহ হচ্ছে। ইতির ফুপি মাথায় ঘুমটা ভালোভাবে টেনে নিয়ে ইতির পাশে বসে ইতির মাথায় হাত বুলিয়ে দিয়ে ইতিকে উদ্দেশ্য করে বলতে থাকে, তোমার বাবা আর আমার ভাই দুজনই ভালো বন্ধু। ছোট সময় থেকেই আমি দেখে আসছি। সেই ছোট থেকেই তোমার বাবা আর ইতির আব্বু প্রায়শই বলতো দুজন ব্যয় হবে। দেখো সেই সময় কতটা দ্রুত চলে যায়। আজকে তোমরাই কতটা বড় হয়ে গেছো, আর তখন কতটা আগের সময়। আমি তোমাকে কেন বলছি জানো? ওরা দুজনে আমাকে সাক্ষী রেখেছে। ওরা ভুলে গেলেও যাতে আমি ভুলে না যাই। উনি কিছুক্ষণ থামলেন, একবার ইফতির দিকে তাকিয়ে দেখলেন। তারপর ইতির মুখের দিকে তাকিয়ে পুনরায় বলতে লাগলেন, ইতি আর তাহমিনাকে আমি কখনোই আলাদা দেখি না। ওদের দুজনকেই আমি সমান ভালোবাসি, স্নেহ করি। আজকে আমার মেয়েটা অসুস্থ। ভালো কোনো সম্বন্ধ আসলেও এই অসুখের কথা কেউ জানলে নিশ্চয়ই মুখ ফিরিয়ে নিবে। এতটুকু বলে আঁচল দিয়ে চোখের পানি মুছলেন তিনি। তোমাদের দুজনের বিয়ের কথা পাকাই হয়েছে। তোমরা ছোট ছিলে বিদায় তোমাদের কাউকেই জানানো হয়নি, যাতে তোমাদের উপর কোনো প্রকার প্রভাব না পড়ে। আমি জানি তুমি বিয়েটা করবে না। বিয়ে ব্যাপারটা সত্যি একান্ত ব্যাপার, তোমার বাবা কিংবা আমার ভাইয়ের ব্যাপার না। ইফতি গলা খুক খুক করে পরিষ্কার করে ডাকলেন, আন্টি, আপনাকে কে বলেছে আমি বিয়েটা করছি না? ইতির ফুপি এহেন কথায় কি উত্তর দিবে খুঁজে পায় না। ইফতি পুরোদম আশ্বাসের সাথে বলে, আমি বিয়েটা করছি। কাজী সাহেবকে আসতে বলেন। ইতির ফুপি ব্যাগ কল্পনে যায়। দুই হবু ব্যয় চিন্তিত হয়ে ছেলেকে কেউ কিছু বলতে পারলো না বিদায় আমাকে পাঠালো। আর ছেলে এদিকে এক পায়ে রাজি। সবই কি অদ্ভুত। 25টি রক্ত গোলাপ ইতির খোবায় গুজে দিয়ে প্রসাধনী সামগ্রীর কাজ শেষ করলো তাহমিনা। চুলের বিলিতে টিকলি সেট করে দিয়ে ইতির কপালের বাম পাশে নজর ফোঁটা দিয়ে দেয় তাহমিনা। পাশ থেকে ইতির বোন খিলখিল করে হেসে উঠে তাহমিনার কাজকর্ম দেখে।
চেতনা ফিরে পাওয়ার পর থেকে একটাও কথা বলেনি ইতি। ভাবলেশহীন ভাবে বসেছিল। তখন থেকে তাহমিনা একা বক বক করেই যাচ্ছে, কিন্তু ইতির কোনো উত্তর নেই। হঠাৎ থেকে থেকে তাহমিনার কথায় হুম হা করেছে মাত্র, পাল্টা প্রশ্ন করেনি। তাহমিনা ইতির থুতনি ধরে মুখোমুখি করে বলে, আপু অস্বস্তি লাগছে তোমার? ইতি ওভাবেই ভাবলেশহীন হয়ে বলে, না তুই একটু বাইরে যা, যাওয়ার সময় দরজাটা একটু টেনে দিয়ে যাস। তাহমিনা বুঝতে পারে আপুর একা থাকতে দেওয়া উচিত। মানুষজন দেখে মস্তিষ্কে আরো চাপ লাগছে, তার উপর ভারী মেকআপ দেওয়া হয়েছে। তাহমিনা এক এক করে সমস্ত প্রসাধনী সামগ্রী বাক্সে তুলে নেয়। তারপর ইতির বোনকে বলে, চল আমরা অন্য রুমে যাই। ইতির বোনও উঠতে উদ্যত হয়। ইতি বাধা দিয়ে বলে, ও এখানেই থাক, তুই যা। তাহমিনা শুষ্ক মুখে চলে যায়। মাগরিব পর বিয়ের সকল কাজকর্ম শেষে দোয়া করা হয় নবাগত দম্পতির জন্য। তারপর দুই বেয়াই একে অপরকে জড়িয়ে ধরে কুশল করে। একে একে সবাইকে মিষ্টি খাইয়ে দেয় ইতির ফুপি। ইতির বোন খুশিতে গদগদ অবস্থা। ইফতিকে ওর আগে থেকেই ভাইয়া হিসেবে বেশ পছন্দ হয়েছে। মনে মনে কয়েকবার নিজের বোন জামাই রূপে ভেবে ফেলেছে। আগে বিয়ের কথা জানলে স্যার না ডেকে সোজা ভাইয়া ডাকতো। এখন এই নিয়ে বেশ আফসোস হচ্ছে ওর। পেছনে থেকে তাহমিনা এসে ইতির বোনকে খোঁজা মেরে বলে, কিরে কি ভাবছিস? জিজুর তো ছোট ভাই নেই যে তোকে তার সাথে দিয়ে দিব। উফ, তুমি এক লাইন বেশি বুঝো সব সময়। ওগুলো ভাবছি না আমি। তাহলে কি ভাবছিস শুনি, আমাকেও বল। আপুর বিয়েতে অনুষ্ঠান হলে আমার সব বান্ধবীগুলাকে দাওয়াত দিয়ে দেখাইতাম আমার ভাইয়া কত কিউটি হ্যান্ডসাম। উফ কি লুক মাইরি। তাহমিনা ঠোঁট উল্টিয়ে বলে, আহারে, শখের উপর পানি পড়ে গেছে। ইতির বোন কাঁদো কাঁদো ভঙ্গিতে বলে, হুম। অন্ধকার রুমে দরজার সিটকিনি লাগানোর শব্দ পায় ইতি। অজানা ভয়ে মন মস্তিষ্ক সারা শরীরে কাঁটা দিয়ে ওঠে। ঘড়ির কাঁটা টিকটিক শব্দের সাথে কেউ তাল মিলিয়ে বা ফেলে এগিয়ে আসছে। ইতি চোখ বন্ধ করে দাঁত খিচে রাখে। এই অন্ধকারে কে আসতে পারে? কে? কে ওখানে? ইতির কণ্ঠে ভয়। ইরহানা নরম কণ্ঠে বলে, আমি আপু। ইতি ঢুক গেলে গলা ভিজিয়ে নেয়। প্রিয় মানুষরার সাথে নিজের নাম এক হয়ে গেছে, তবুও কেন এত ভয় মনকে গ্রাস করে নিচ্ছে ইতি বুঝে উঠতে পারে না। ইরহানা মেইন সুইচ অন করে ইতির পাশে এসে বসে। ভাইয়ের রুমে লাইট অফ করেই রাখে। আম্মু ওকে সারাদিন বকে এর জন্য, তবুও শুনে না। তুমি ভয় পাবে তাই আমাকে পাঠিয়ে দিল। পাঠিয়ে দেয়নি, আমি জোর করে এসেছি। আম্মু কাজ করছে, না হয় আম্মু এসে অন করে দিত। জানো, আজকের দিনটা আমি মিস করেছি, ভীষণ মিস করেছি। দেখো ভাইয়া বিয়ে করেছে আর আমাকে নিয়ে যায়নি। ও কতটা ফালতু। আজকে এই রুমে ওর জায়গা নেই। আমি থাকবো এখানে। কত সাহস ওর! দাওয়াত খেতে যাবে বলে আমাকে কোচিংয়ে পাঠিয়ে দিয়ে বিয়ে করে ফেলেছে। ওকে আমি তোমার কাছে একটু আসতে দিব না। এটা ওর শাস্তি। ইরহানা আপনা আপনি মুখ ভেঙিয়ে বসে থাকে। ইতি আনমনে হেসে ফেলে। আহা, কি সুন্দর! এত সুন্দর কেন তুমি? ইরহানা ইতির হাত টেনে নিয়ে বিছানা থেকে নামিয়ে নিয়ে অ্যালুমিনিয়ামের স্বচ্ছ জানালার কাছে নিয়ে যায়। কিন্তু সেখানে পর্দা আটসাট করে লাগানো। ইরহানা ফের হাত ধরে বেলকুনিতে নিয়ে যায়। মোটা বালাখানায় ইরহানার হাতের চাপ লেগে ইতির হাত লাল জখম হয়ে ওঠে। ইতি ব্যথায় কোকিয়ে উঠে বলে, ইরুধিরে পড়ে যাব আমি। ইরহানা উচ্ছ্বাসের জন্য পাগলামি করছে বেশ। ভেতরের আনন্দ ঠিকভাবে প্রকাশ করতে না পারার জন্য সব আউলিয়ে যাচ্ছে। ইরহানা আকাশের দিকে আঙুল তুলে ইতিকে দেখায়, ওই যে চাঁদ দেখছো। ইতি শান্ত ভাবে উত্তর দেয়, দেখছি। ওই চাঁদের চেয়েও তোমাকে সুন্দর লাগছে। স্নিগ্ধ প্রজাপতির ডানায় ন্যায় তোমার চোখের পাপড়ি, লজ্জাবতী তৃণের ন্যায় মুখশ্রী। সাহিত্যের গুণ শিখিয়েছে কে তোমায় হুম? ইরহানা ভাব নিয়ে বলে, কেন ভাইয়া? অমন পেঁচার মতো মুখ করে রাখা লোকটা তোমায় সাহিত্য শিখিয়েছে? হ্যাঁ, ওদিকটায় চলো। ইরু বেলকুনির বা পাশে ছোট্ট একটা রুমে নিয়ে যায় ইতিকে। এই রুমে কোনো প্রকার দিনের আলোর সংযোগ নেই।
দেখো কোথাও সুইচ বোর্ডও নেই। আমি বই পড়তে আসি এর জন্য আকাম করে রাখছে। দাঁড়াও, আমি মোম জ্বালিয়ে আনছি। ইতি বাধা দিতে চায়, তার আগেই ইরহানা দৌড়ে চলে যায়। মিনিট 2 পর কাচের গ্লাসে তৈরি করা ক্যান্ডেল হাতে এগিয়ে আসে ইরু। ইরু বেশ গর্ব করে বলে, এটা আমি বানিয়েছি ইউটিউব দেখে। কেমন হয়েছে বলো? ইতি প্রশংসা করে বলে, ভালো হয়েছে। ইরু উপর থেকে দেখিয়ে আসে কোথায় কোন পাশে কোন লেখকের বই আছে। ইরু একটা মোটা বই হাতে তুলে নিয়ে পিছন ফিরে বলতে থাকে, এটা আমার সব থেকে প্রিয় বই। প্রায় 10 বারের মতো পড়া হয়েছে। সম্পূর্ণ কথা বলে ওঠার আগেই আপু বলে চিৎকার দিয়ে উঠে ইরহানা। ঘুটঘুটে অন্ধকারে চোখ পিটপিট করে তাকায় ইতি। কি হয়েছে সেই বিষয়ে নিজেকে ধাতস্থ করতে সময় নেয় কিছুক্ষণ। হ্যাঁ, মনে পড়েছে, বেলকনির রুমটায় ছিলাম। কিন্তু এখানে কখন এলাম? বিছানার চাদর খামচে ধরে ডান কাঁধ ফিরে শোয়। রুমটা এত অন্ধকার কেন? আমি কি এখনো ওই রুমটাতেই আছি? ইরু কোথায়? এই মেয়েটা আমাকে অন্ধকার রুমে রেখে তার নিজের রুমে ঘুমিয়েছে নিশ্চিত। হায় আল্লাহ, এখন আমার ঘুম না আসলে কি উপায় হবে? যদি কোনো অশরীরী আসে, নিমিষেই চোখ বড় বড় হয়ে আসে। বাম হাত বুকে নিয়ে দুবার ধীরে থাপ্পড় দেয়। কি আশ্চর্য! শাড়িটা নেই, শুধু ব্লাউজ পেটিকোটে ওড়না পেঁচানো। নীরবতা মোড়ানো রুমটায় পুরুষালী কণ্ঠ গম গম করে, ইতি বলে, খারাপ লাগছে। ইতি ভরকে যায়, ওড়না আসে পিছে জড়িয়ে ধরে। বুকের ভেতর ভয় ধুরু ধুরু করছে। ইতি ঈষৎ কম্পিত কণ্ঠে বলে, আপনি? ইতি মৃদু হাসে। সেই হাসি অন্ধকারে বিলীন হয়। বিছানায় টান টান হয়ে শুয়ে বুকে হাত ভাঁজ করে রাখে। সিলিং এর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে প্রতিউত্তর বলে, আমার রুমে আমি ছাড়াকে থাকবে। ইতি নিশ্চুপ। কতক্ষণ সময় পিনপন নীরবতা রুমটায় ছেয়ে যায়। মাঝে মাঝে ঘড়ির কাঁটার টিক টিক শব্দ ড্রয়িং রুম থেকে ভেসে আসে। সংকোচের কথাগুলো গুলিয়ে আসে ইতির। কিছু বলতে গিয়েও বারবার থেমে যায়। এমন ভুতুরে রুমে ঠিক কতক্ষণ এভাবে থাকা যায়? এই মানুষরা এই রুমে কিভাবে থাকে? একটুও কি ভয় লাগে না? ইতিকণ্ঠে খাদ নামিয়ে বলে, শুনছেন? কিছু সময় চলে যায়, উত্তর আসে না। ইতি ভাবে, লোকটা কি চলে গেল, নাকি ঘুমিয়ে পড়েছে? মিনিট 5 পর ইতি সাড়া দেয়। ইতির ততক্ষণে ভয় শরীরের লোমকূপ দাঁড়িয়ে গেছে। ইতি তাড়াহুড়ো করে কম্পিত কণ্ঠে বলে, আপনি এখানেই ঘুমান। দেখুন না, বাইরে থেকে কেউ ডাকছে। ইতি এগিয়ে ইতির মুখের কাছে আসে। আগ্রহ নিয়ে বলে, প্যারানর্মাল ঘাপলা আছে। ইতি দুই দিকে মাথা নাড়িয়ে না বলে। ইতি পুনরায় মৃদু হাসে। শীতল কণ্ঠে ইতি বলে, এই অন্ধকারে মাথা নাড়ালে কে বুঝবে? আপনি তো বুঝতে পারছেন। আমি আর কাউকে বোঝাতে চাচ্ছি না। একটু কাছেই ঘুমান প্লিজ। এক হাত দূরে আছি। লাইট অফ রেখেছি, আপনার অবস্থা সেন্সিটিভ ছিল। আচ্ছা, আপনার কোনো সমস্যা আছে? না মানে টেনশন করলে সমস্যা হয়। আপনি কবে বলছেন যে? ইতি নিঃশব্দে উঠে ডিমলাইটের সুইচ অন করে দেয়। সোনালি আলো ধীরে ধীরে রুমের প্রতিটা কোণায় ছড়িয়ে পড়ে। ইতি চোখ তুলে তাকায়। ইতি রুমে নেই। একজন জলজান্ত মানুষ এভাবে শব্দহীন ভাবে উধাও হয়ে যায় কি করে? ইতি উঠে দাঁড়ায়। ওড়নাপাশ এবং লম্বায় শাড়ির থেকে কম হওয়া সত্ত্বেও শাড়ির মতোই জড়িয়ে নেয় ইতি। সোনালি আলোর মাঝে ইতি বেলকনির কাছে যায়। দরজা ভেরানো, ওপাশে মোম জ্বলছে। ইতি নিঃশব্দে ইফতির পাশে এসে দাঁড়ায়। ইফতি ঠায় দাঁড়িয়ে আছে, হেলদোল নেই। ইতি আপনাদের লজ্জায় হাত দিয়ে মুখ লুকিয়ে ফেলে। ইফতি উদাস মুখে বলে, ভালোবাসেন নাকি মোহ? ইতি পূর্ণ আস্থা নিয়ে বলে, ভালোবাসি। ইফতি কাট কাট কণ্ঠে বলে, নারীদের লজ্জা বেশি, অধিকার আদায় করতে জানে না। তবে আপনি?
চোখ ঘোলা হয়ে আসে। এমন প্রশ্নের উত্তর কি হতে পারে? ইতি ভুল মানুষকে ভালোবাসেনি। সেই হাস্যজ্জ্বল মানুষরা এত কড়াভাবে কি করে প্রশ্ন করতে পারে? আমাদের একটা বয়স আসে যখন আমরা মোহকেও প্রাধান্য দেই। সেই উঠতি বয়সের আবেগকে পুঁজি করে ফেলি। আমাদের অভিভাবক উপদেশ দিলে আমাদের তখন বিরক্ত লাগে। কিন্তু সেই উপদেশটাই আমাদের প্রথমেই শুনে নিজেদের শুধরে নেওয়া উচিত। আপনি সব জেনেও আমাকে কষ্ট দিচ্ছেন। ইতি অন্যদিকে তাকিয়ে চোখের পানি আড়াল করে। ইফতি পুনরায় বলে, আমার জীবনের কালো অতীত আছে। আমি জানি। না, তুমি জানো না। বলুন। কয়টা বাজে জানো? না। কাল ভোরে আমি চাকরির ইন্টারভিউ দিতে যাব। সারাদিন এবং তারপরের দিন পর্যন্ত আমায় পাবে না। কালকে ভৌবাল। আমি পরিষ্কার ভাবে না করে দিয়েছি এসব অনুষ্ঠান হবে না। তুমি নাস্তা করে সকালেই বাবার সাথে তোমাদের বাসায় চলে যাবে। ইরহানা যেতে চাইলে মানা করবে। ইতিকাতর কণ্ঠে বলে, আমার অপরাধটা বলুন। অপেক্ষা করো। ভালোবাসাকে ভালোবাসি বললেই ভালোবাসা হয়ে যায় না, অপেক্ষা করতে হয়, প্রহর গুনতে হয়। আপনি ইচ্ছাকৃতভাবে এমন করতে পারেন না। শুনেন, কোথায় যাচ্ছেন? রাত প্রায় 3টা বাজে। কোনো কারণে রেগে আছেন? না। নিঃশব্দে দিকে কোলে তুলে নেয় একটি। মন নিভিয়ে দরজার সিটকিনি তুলে দেয়। বিছানার মাঝ বরাবর শুয়ে দেয় ইতিকে। তোমার মাথায় সমস্যা আছে নয়তো এত কথা কি করে বলছো? কাল পর্যন্ত একটা কথা বলতে পারোনি আর আজ চুপচাপ ঘুমাবে। আর একটা কথাও যেন না শুনি। আমি তোমার পাশেই আছি। আমার কোলবালিশ ছাড়া ঘুম আসে না। ইফতি বাহুডোরে আবদ্ধ করে নেয় ইতিকে। ইতি খিলখিল করে হেসে ওঠে। ইফতি মুখ চেপে ধরে ডান হাতের 5 আঙুল দিয়ে। কড়া চাহনিতে রাগী কণ্ঠে বলে, এবার মার খাবে। নীল ফিতা ধরে ডায়েরিটা শব্দহীন ভাবে খুলে ইফতি। অর্ধেক পাতা দেখা হয়েছে ওর। এই পিচ্ছি মেয়েটার এত এত আবেগ। ইফতি কিছু লাইন দেখে অবাক হয়েছে। যে লাইনগুলো বিজ্ঞদের মতো ভাবু। কিছু লাইনগুলো নিতান্তই ছেলে মানুষই। মাঝ থেকে 5 পাতা দেখার পর ষষ্ঠ পাতায় নীলখামে একটা চিঠি দেখে ইফতি। চিঠির সাথে শুকনো গোলাপ পাপড়ি। ইফতি গোলাপের পাপড়িটা আলতো হাতে ধরে কিন্তু পাশে কিঞ্চিত ভেঙে যায়। নাকের অগ্রভাগে নিয়ে লাগিয়ে রাখে। কি আশ্চর্য! সেই স্বচ্ছ প্রাণবন্ত লাল টুকটুকে ফুটে থাকা গোলাপের মতো ঘ্রাণ। গোলাপের পাপড়ি শুকিয়ে গেছে তবুও সেই ঘ্রাণ রয়ে গেছে। ডায়েরিটায় নীল ফিতাইটে বন্ধ করে রাখলো। ইতিপাশেই ঘুমুচ্ছে। ইফতি সেদিকে এক পলক তাকিয়ে দেখল। মায়াবী মুখশ্রী। গোলাপের মতো মসৃণ ঠোঁট। গতকালের প্রসাধনী এখনো ঠোঁটের কোণে লেগে আছে। মোহে নেয় ইতির ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয় ইফতি। হুশ আসতেই রোবটে ন্যায় উঠে দাঁড়ায়। ইফতি নিজের মনকে ধিক্কার জানায়। ঘুমন্ত মানুষের উপর জোরপূর্বক অধিকার আদায় করা উচিত না। কন্ট্রোল, ইফতি কন্ট্রোল। পাশের মসজিদ থেকে ফজরের আজান শোনা যায়। ইফতি ওয়াশরুমে গিয়ে অজু করে আসে। মসজিদে গিয়ে ফের এসে দ্রুত রেডি হওয়া সম্ভব না, তাই জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করে নেয়। তারপর জায়নামাজ যথাস্থানে রেখে দেয়। রওনা হওয়ার আগ মুহূর্তে ইতির পাশে এসে দাঁড়ায়। হা করে শ্বাস নিচ্ছে। ইফতি ডান হাত কপালে ছুঁয়ে দেয়। শরীর ঠান্ডা। ইফতি ড্রয়ার থেকে সিঙ্গেল কম্বল বের করে ইতির শরীর ঢেকে দেয়। দরজার হাতল ধরে ফের পিছনে তাকিয়ে দেখে। প্রথম কোনো মেয়ে ভালোবেসে আগলে নিতে চাচ্ছে, কিন্তু কোনো কারণ ছাড়া। ইফতির বিশ্বাস হয় না, তবুও বিশ্বাস করতে চায়। নিজেকে পবিত্র বন্ধনে মানিয়ে নিতে চায়। এই যে এই চাকরি, এটা নিজের জন্য কি? না, নিজের স্ত্রীকে পরিপূর্ণ রাখার জন্য। কিন্তু কেন? আমি ওকে ভালোবাসি না।
ওর প্রতিমাও নেই। তবে কেন? আজই কেন? আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি। ভবঘুরে জীবন কাটিয়ে দেওয়া যেত, যেখানে আধুনিক চিন্তা ভাবনা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা যেত। তবে কেন আমি ইচ্ছাকৃতভাবে একজন অষ্টাদশী মেয়েকে নিজের নামে করে নিলাম? ইতি টেনশন করে না। ইতির মতো ওর বারবার অজ্ঞান হয়ে যাওয়ার শখ হয়নি। হঠাৎই ইতি মৃদু হাসে, যার কারণ ইতি, ওর পাগলামি। প্রিয় আপনি বইয়ের মুখস্থ চিঠি ব্যতীত আপন মানুষদের কখনো চিঠি লিখিনি। কাউকে ভীষণ ভীষণ মিস করলে মেসেজ অপশনে গিয়ে টুক করে বার্তা লিখে সেন্ড করে দিতাম। আপনি সেক্ষেত্রে ভিন্ন। চিঠি ব্যতীত অন্য কোনো অপশন নেই। দেখুন না, অরুর পরীক্ষা শেষ কয়েকদিন থেকে আপনি আর আসেননি। হয়তোবা আসবেন না। অরুকে এই বিষয়ে বিশেষভাবে জিজ্ঞেস করতে পারি না। ও ছোট। ছোটদের এসব বিষয়ে জিজ্ঞেস করলে অকারণেই রিয়েক্ট করে। আপনাকে দূর থেকে লুকিয়ে লুকিয়ে দেখা আমার গত কয়েক মাসের অভ্যেস। আমি নিয়ম করে প্রতিদিন লুকিয়ে দেখার জন্য পর্দার আড়ালে দাঁড়াই। কিন্তু আপনি নেই। মনটা ভীষণ খারাপ হয়। এই যে দেখুন, আজ আপনার বরাদ্দ করা চেয়ারে বসে আপনাকেই চিঠি লিখছি। আজ লুকিয়ে নেই, কিন্তু লজ্জা লাগছে ভীষণ। আমি লিখতে পারছি না। কলমের কালি ছুটে যাচ্ছে, হাত কাঁপছে। শুরুতেই বলতে চেয়েছি আমি চিঠি লিখিনি কাউকে। সম্বোধনও ঠিক হয়েছে কিনা জানি না। এই চিঠি আপনি কোনোদিন দেখবেন কিনা তাও জানা নেই। তবে আপনাকে ভীষণ ভীষণ মিস করছি। ইতি। মানুষ ইতি। শেষ অংশ দেখে হেসে উঠে ইতি। প্যান্টের পকেট থেকে ফোন বের করে টাইপ করে, কেমন আছো মানুষ ইতি। সেন্ড অপশনে ক্লিক করতে গিয়ে সংকোচ বোধ হয়। অচেনা অনুভূতি মনকে আক্রোশ করে ফেলে। এই নিয়ে 6-7 বার চিঠি করে বার্তা লিখে সেন্ড করতে পারেনি ইতি। আজও সেন্ড করতে গিয়ে ফোন পকেটে রেখে দেয় ইতি। মিনিট 3 পর ফোন ভাইব্রেট করে ওঠে। পকেট থেকে ফোন বের করে ইতি অবাক হয়। ডায়াল স্ক্রিনে ইতি। ভাইব্রেট হয়ে কল কেটে যায়। পুনরায় কল আসে। এবার ইতি কল রিসিভ করে। আসসালামু আলাইকুম। ইতি ভাঙা কণ্ঠে সালামের উত্তর দেয়। ওপাশে ইতি চুপ। জমানো কথাগুলো একে একে প্রকাশ পেতে যাচ্ছে, কিন্তু ওপর মানুষের প্রতিক্রিয়া দেখার জন্য কথাগুলো ঘাপটি মেরে আছে। ইতিকণ্ঠে খাদ নামিয়ে বলে, ভালো আছি। আপনি কেমন আছেন? ইতি অবাক হয়। জিজ্ঞেস কখন করলো ও কেমন আছে। ফোন নামিয়ে ব্যাগে যায় ইতি। বার্তা সেন্ড হয়েছে, কিন্তু কিভাবে? আশ্চর্য। ভালো নেই, কাজ করছি। একটু শুনুন। হুম। কি হয়েছে বলুন, কল কাটবেন না প্লিজ। ইতি কল কেটে দেয়। এই মুহূর্তে আবেগ প্রকাশ করলে চলবে না। ইউনিফর্ম পরা মাঝবয়সী লোক ইতিকে ডেকে বলে, স্যার, অফিসার আপনাকে ডেকেছে। ইতি প্রত্যুত্তরে বলে, আসছি। ইতি বারবার কল দিয়ে যায়। ইতি ফোন সুইচ অফ করে রাখে। মেঘলা আকাশের মতো দুচোখে অভিমান ঘনিয়ে আসে ইতির। এই নিয়ে 3 বার সিম চেঞ্জ করেছে ইতি। এবারও করবে নিশ্চিত। কিন্তু কেন? আমি তার অর্ধাঙ্গিনী। সে আমাকে কিভাবে পর করে রাখে? কিভাবে? আমি কেন কথা বলার মতো স্বল্প সুযোগও পাই না? ইতি ওর শ্বশুর বাবাকে ডায়াল করে। পরপর 2 বার রিং হতেই ওপাশ থেকে কল ব্যাক করেন তিনি। ইতি একদমে বলে, আপনি আজকেই আমাকে নিয়ে যাবেন বাবা। আমি ওখানেই থাকবো, এই বাসায় ভালো লাগছে না। ওটাই আমার বাসা। আমি রেডি হচ্ছি। আপনি আসুন। ইতি কল কেটে দিয়ে চোখের পানি মুছে নেয়। মনে প্রচন্ড জিদ বাসা বাঁধছে। এমন কাজের শেষ ইতি দেখেই ছাড়বে। ঝড়ের গতিতে দৌড়ে তাহমিনা রুমে ঢুকে
তাহমিনার মা ভরকে যান। তাহমিনা উত্তেজনায় কাঁপতে কাঁপতে বলে, আম্মু ভাইয়া। তাহমিনার মা ধমক দিয়ে বলেন, কার ভাই? তুই হাবাচ্ছিস কেন? কি হয়েছে? তাহমিনা ফোন এগিয়ে দিয়ে বলে, আরে ভাইয়া তোমাকে কল দিয়েছে, তোমার সাথে কথা বলবে। তাহমিনার মা হাসি মুখে ফোন কানে নিয়ে সালাম দেন। ওপাশ থেকেও শান্ত সুরে উত্তর আসে। সালামের উত্তর শুনে তাহমিনার মায়ের প্রাণ যেন আনন্দে উদ্বেলিত হয়। ইফতি শান্ত কণ্ঠে বলে, ফুপু আপনি আমার মায়ের মতো। আপনি আমাকে বুঝবেন, ভরসা করছি। তাহমিনার মা চিন্তিত হয়ে বলেন, কোনো সমস্যা হয়েছে বাবা? আমার জানা মতে ইতিয়ার অসুস্থ হয়নি বাবা। অসুস্থতার বিষয় নয়। তাহমিনার মা মনোযোগী হন। কণ্ঠে খাদ নামিয়ে বলেন, তাহলে বাবা ব্যতীত কেউই জানে না আমি কোন অবস্থায় আছি। বিষয়টা আমি সবার থেকে গোপন করেছি। গোপনীয় রাখার যথেষ্ট কারণ আছে বটে। আমি এই মুহূর্তে চাচ্ছি না ইতি আমাদের বাসায় থাকুক। যতটুকু জানি আপনি ফুপা এবং তাহমিনা ফ্রি আছেন। আমি সবার জন্য পাসপোর্ট এবং যাবতীয় কাগজ রেডি করে দিচ্ছি। আপনারা দেশের বাইরে ট্যুর দেন। ইরহানা আর অরুকে সাথে নিবেন। আমার শ্বশুর শাশুড়ি মা ফ্রি নেই। সব কাগজ আমি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পাঠাবো আগামী সপ্তাহের শেষ দিকে। আর এই মুহূর্তে কারণ জিজ্ঞেস করবেন না আশা করছি। ওপাশ থেকে কলকাতা টুর টুর শব্দ পান তাহমিনার মা। তাহমিনা ঠায় দাঁড়িয়ে আছে। তাহমিনার মা বিরক্ত হয়ে বলেন, তোর হুঁশ কবে হবে শুনি? বড়দের কথার মাঝে সং সেজে দাঁড়িয়ে থাকিস। তাহমিনা মুখ হিঞ্চি দিয়ে বলে, তোমাদের ফিস ফিস কথা আমি শুনিনি। 2 সপ্তাহ বাদে সমস্ত কাগজ কার্যকর ভাবে হাতে পায় একটি। সবটাই ঠিক আছে। এতগুলো কাগজ পাসপোর্ট ঠিক করতে বেশ টাকা গুনতে হয়েছে। নিজের টিউশনির জমানো টাকা। ব্যালেন্স এখনো ভালোই আছে দেখলো একটি। এসব হাতে রাখা ঠিক নয়। কেউ দেখে নিলে গুরুতর ঝামেলা বাঁধাবে। ইফতি ঠিক করলো সুন্দরবনে না পাঠিয়ে স্টেট ফার্স্ট কুরিয়ারে পাঠিয়ে দিবে। যেই ভাবা সেই কাজ। তবে নিজে এই কাজ কোনোভাবেই করা সম্ভব না। তাই ইফতি ওর পরিচিত একজনকে কল দিয়ে দেখা করতে বলল। ইফতি বলল, এই এরিয়াতে আসবি না, রিস্ক আছে। জয়দেবপুর চৌরাস্তা ক্যাফের সামনে থাকবি। আমি বেটে কালো বর্ণের মাঝবয়সী ছেলের কাছে ব্যাগ পাঠিয়ে দিব। টাকা বিকাশে দিচ্ছি। ইফতির আম্মু মহুয়া খানম ইতির পাশে বসে গল্পের ভান্ডার খুলে বসেছেন। ইতি জিদ করেও মন খারাপ করে রাখতে পারছে না। পেট ফেটে যাচ্ছে হাসিতে, তবুও মুখে খুব কষ্টে কুলু বেটে বসে আছে। এবার আর না পেরে খিলখিল করে হেসে উঠে ইতি। মহুয়াও মৃদু হাসেন। তিনি বুঝতে পেরেছেন ছেলের কর্মকাণ্ডের প্রতি বিস্তর মন খারাপ হয়েছে ইতির। ছেলের কর্মকাণ্ডে মহুয়াও বিরক্ত। কিন্তু স্বামীর কথার উপর তিনি কথা বলতে ভয় পান। ভীষণ ভক্তি করেন স্বামীকে। এমন সময় ইরু এসে পাশে বসে মহুয়া করা চাহনিতে ধমক দেন। পড়া বাদ দিয়ে এখানে আসার কারণ কি? ইরু ঠোঁট উল্টে বলে, তোমরা তো মজা করছো এখানে। আমার একা পড়তে ভালো লাগছে না। মহুয়া করা চোখেই তাকিয়ে বলেন, এক্ষুনি যাও পড়তে বসো। ইতি ইরুর পক্ষ টেনে বলে, থাক না মা, সত্যিই তো আমরা হাসাহাসি করছি, ওর ওখানে চুপচাপ পড়তে বিরক্তই তো লাগছে। এখানেই থাকুক। আমি ওকে রাতে পড়াবো। একটুও টেবিল থেকে উঠবে না। ইরু আগ বাড়িয়ে বলে, হ্যাঁ আম্মু, রাতে একদমই টেবিল থেকে উঠবো না। মহুয়া দম ছাড়েন। আজ তেমন কোনো কাজ নেই। গল্প করেই দিন চলে যাচ্ছে প্রায়। তিনি কিচেনে যান গরম গরম পাকোড়া তৈরি করার জন্য। ইরু আয়েসি ভঙ্গিতে সোফায় পা তুলে বসে টিভি চালু করে। আজকে মন খুব ফুরফুরে লাগছে ইরুর। আপু আছে, এখন আম্মু জোর করেও পড়তে বসাতে পারবে না। আহ, কি মজা। ইরু স্রষ্টার কাছে প্রার্থনা করে এমন দিন প্রতিদিন আসুক।
সেকেন্ডের কাঁটা ঘুরে 6টা বেজে আসতেই ইতির ফোনটা ভাইব্রেট হলো। খুবই মনোযোগ সহকারে একভাবে বইয়ের দিকে তাকিয়ে আছে ইতি। আসার সময় ফ্লাইট উপভোগ করার জন্য একটি ছোট্ট লাইব্রেরি থেকে বই নিয়ে এসেছে। প্রতিপাতায় রহস্যের আনাগোনা। রহস্যের মাঝে ইতি নিজেকে গল্পের একটি কাল্পনিক চরিত্র ভেবে এগুচ্ছে। ঘাড়ের রোগ টেনে আসছে, চোখ ব্যথা করছে, তবুও বই থেকে দম নিতে অসহ্য লাগছে। মস্তিষ্কে কেবল একটি চিন্তা, তারপর কি হবে। তাহমিনা এসে ইতির পাশে সিটে বসল। ইতির পাশে ইরহানা বসবে। ওর জন্য সিট বুক করা হয়েছে। তাহমিনা মনোযোগ আকর্ষণ করার জন্য আপু বলে ডাক দেয়। ইতির কর্ণগোচর হয় না। তাহমিনা খেয়াল করে আপু গোয়েন্দা সিরিজের থ্রিলার বই পড়ছে। ফোন কলে ইতি স্তম্ভিত ফিরে পায়। একবার নয় 20 বার মিস কলের নোটিফিকেশন শো করছে। সবাই কি ভাববে এটা ভেবে ইতি তৎক্ষণাৎ জিহ্বার অগ্রভাগে কামড় লাগায়। বাবা, মা, শ্বশুর, শাশুড়ি সবার সাথে একে একে কথা সেরে নেয়। ইতির মা আবেগাপ্লুত হন। মেয়েরা দেশের বাইরে থাকবে এটা ভেবেই তিনি কষ্ট পাচ্ছেন। ভীষণ মন খারাপ হচ্ছে। সিমের সংযোগ থাকা পর্যন্ত তিনি কল দিয়ে যাবেন ইতি জানে। মেসেজ নোটিফিকেশন দেখতে গিয়ে ইতি অবাক হয়ে কিউতকাল তাকিয়ে থাকে। আমি একটু প্রবলেমে আছি, এর জন্য কথা কন্টিনিউ করতে পারছি না। স্টে সেফ এন্ড টেক কেয়ার। ইফটিআই। ইতি কল দেওয়ার চেষ্টা করে কিন্তু সিম অফ। পুনরায় মন খারাপ হয়। কোথায় যেন শূন্যতা উপলব্ধি হয়। হ্যালো, প্রথম জার্নি কেমন লেগেছে ডিয়ার? বলতে বলতে কেউ একজন এগিয়ে এসে তাহমিনার বাবা মোহাম্মদ তোফায়েল আহমেদের সাথে লোকটা হ্যান্ডশেক করেন। পেছনে থেকে সবাই উকি দিয়ে দেখার চেষ্টা করে পৌরবৃদ্ধ লোকটাকে। পরনে মিলিটারি পোশাক। বৃদ্ধ হওয়ার পরও যথেষ্ট স্মার্ট দেখাচ্ছে। কথা বলতে বলতে দুজন সামনের দিকে এগিয়ে যান। প্রয়োজনীয় ব্যাগ আর লাগেজ সবার হাতে দেন তাহমিনার আম্মু অরিন। ঠিক 15 মিনিট পর একটা সাদা রঙের গাড়ি আসে। সবাই আইসি ভঙ্গিতে সিটে বসে পড়ে। তোফায়েল আহমেদের আসতে দেরি করেন। মিলিটারি পোশাক পরা লোকটার সাথেই কথা বলছেন হেসে হেসে। সাথে আরো দুজন যোগ দিয়েছে। দূর থেকে ফিসফিস শব্দ শোনা যাচ্ছে, কি বিষয়ে কথা হচ্ছে তা বোঝার উপায় নেই। কয়েক ঘন্টা জার্নি করার ফলে সবাই চোখের পাপড়ি লেগে আসছে, শরীর কাজ করতে চাইছে না। ইতিবাসে ফিরে দেখলো ইরু অলরেডি ঘুমিয়ে আছে অরুর কাঁধে। অরু হাই তুলছে বারবার। তাহমিনা আর ফুপিরও একই অবস্থা। হোটেলে খুব দ্রুত ফিরলেই শান্তিতে ঘুম দেওয়া যাবে। কিন্তু কখন? ফুপি। হাই উঠাতে উঠাতে অরিন বলেন ঘুম। ফুবাকে একটু ডাক দাও ফুপি। ক্লান্ত লাগছে, ঘুম পাচ্ছে খুব। এলিনা। ডার্লিং কাম হেয়ার। ফোনের ওয়েস্টার্ন ড্রেসের ফিতে লুজ করতে করতে এলিনা মৃদু হেসে এগিয়ে আসে। ইফতির পাশে পায়ের উপর পা তুলে বসে। ইফতি এক দৃষ্টিতে এলিনার দিকে তাকিয়ে থাকে। এলিনা বিচক্ষণী মেয়ে। ইফতিকে নিজের শরীরের মোহে ঘায়েল করার চেষ্টা করে। ইফতি ধীর স্থির ভাবে এলিনার ফর্সা শরীরের মোহে আকৃষ্ট হয়। এলিনা সুযোগ নিয়ে ইফতির কাছে এসে বসে। মাঝে এক সুতো পরিমাণ ফাঁকা রাখে না। এলিনার পুরো গলায় শীতল স্পর্শে হাত রাখে ইফতি। এলিনা শিউরে ওঠে। ইচ্ছে পূরণের কামনায় এলিনার মুখ চোখে দুষ্ট হাসির ঝিলিক খেলে যায়। ইফতিকে আরো কাছে টেনে নেয়। কৌশলে চুলের ফিতে খুলে ফেলে। মেয়েরই সুবাসে এলিনার ঘাড়ে ইফতি থুতনি রাখে। চোখ বন্ধ করে কিছুক্ষণ ওভাবেই থুতনি রেখে দেয়। ইফতির মাথার পিছনে শক্ত করে ধরে রাখে এলিনা। ইফতি দীর্ঘ নিঃশ্বাস নেয়। নিঃশ্বাসের সাথে রাতের অন্ধকারে এক অপরূপ রমণীর চুলের সুবাস। এলিনা কিছুক্ষণ পর পর নিজের মুখশ্রীর ভঙ্গি পাল্টাচ্ছে, সাথে শরীরও। ইফতি তাতে বেসামাল হয়ে পড়ছে। মিনিট দুয়েক এলিনার ঠোঁটের দিকে তাকিয়ে থাকে ইফতি। তারপর ধীরগতিতে এলিনার ঘাড় ধরে নিজের কাছে আনে। তারপর দুজন গভীরতার সাথে চুম্বন। না না,
অরু চমকে গিয়ে হাত থেকে চিরুনি ফেলে দেয়। তাহমিনা আঁতকে উঠে স্ট্যাচু হয়ে আছে। ইতির অস্থির হয়ে আছে, শ্বাস ফেলতে পারছে না, চোখ মাত্রাতিরিক্ত বড় করে রেখেছে। অরু কাছে এসে বলে, আপু ভয় পেয়েছো? ইতি বোনের দিকে হেবলার মতো তাকিয়ে থাকে। ইতির চিৎকারে ইরুর ঘুম উবে গেছে। চোখ কচলে ইতির সামনে এসে বসে ইরু। কথাবার্তা ছাড়া ইরুর গালে থাপ্পড় লাগায় ইতি। তাহমিনা অরু ভরকে যায়। ইরু উজবুকের মতো গালে হাত দিয়ে ইতির দিকে তাকিয়ে আছে। চোখে জল টুকটুক করছে এমন অবিশ্বাস্য ঘটনায়। ইরু কাদার আগেই ইতি হাউমাউ করে কেঁদে ওঠে। একে একে তিনজনে মুখ চাওয়াচাওয়ি করে। ইরু চোখের পানি মুছে ইতির পাশে এসে বসে আগ্রহী হয়ে জানতে চায়, হঠাৎ কি হয়েছ? ইতি সেভাবেই কাঁদতে থাকে। অরু পাশের রুমে গিয়ে ফুপিকে ডেকে আনে। অরিন এসে দেখেন ইতি সেন্সলেস হয়ে আছে। তাহমিনা ঘরে যাওয়া সবকিছুই অরিনকে বলে। অরিন চিন্তিত হয়ে পড়ে। মিনিট পাঁচেক কসরত করার পর ইতি চোখ খোলে। অনেকক্ষণ জিজ্ঞাসাবাদের পরও ইতির হেলদোল হয় না। অরিন বেলকুনিতে যান, ইতিকে কল দিয়ে পুরো ঘটনা বলেন। ওপাশের অবস্থা বুঝে ওঠার আগেই কল কেটে যাওয়ার শব্দ হয়। অরিন কিছুক্ষণ ওভাবেই দাঁড়িয়ে থাকেন। কি থেকে কি হচ্ছে কিছুই বোধগম্য হচ্ছে না। ভিআইপি রুম ব্যতীত হোটেলের প্রায় রুমগুলো ছোট। আসবাবপত্রের ঠেলাঠেলি নেই। সাদা কাপড়ে আচ্ছাদিত একটা বেড, পাশেই ডাবল সিটের একটা সোফা। সোফার সামনে ল্যাম্প রাখা, যদিও ল্যাম্পটা কার্যকর কিনা জানা নেই। ছোট টেবিলের এক পাশে অ্যাকুরিয়াম রাখা। অ্যাকুরিয়ামে ফিশ নেই। প্লাস্টিকের ফুল, ওয়ালম্যাট, আরো কিছু প্রসাধনী দিয়ে রুম ডেকোরেট করা। অচেনা একটা রুমে নিজেকে একা করে রেখেছে ইতি। ভালো লাগছে না। কোথায় থেকে যেন কিছু একটা হারিয়ে যাচ্ছে ইতি বুঝতে পারছে। সেই মূল্যবান জিনিসটা কি ইতি ঠিক বুঝে আসছে না। এলিনা নিছক স্বপ্ন। বাস্তবে এলিনার কোনো অস্তিত্ব নেই। এইটুকু কথা নিজের মনের উপর প্রভাবিত করতে পারছে না ইতি। এলিনা আছে হয়তো অন্য কোনো মেয়ের রূপে, বারবার এটা মনে করে ইতি ফুপিয়ে কেঁদে উঠছে। আচ্ছা, আমি তো জানতাম তার জীবনে কেউ ছিল, তাহলে কেন কষ্ট পাচ্ছি এখন? তখন কেন কষ্ট পাইনি? আমার বুকে এত ব্যথা অনুভব হচ্ছে কেন? আমি কারো কাছে ব্যাখ্যা করতে পারছি না কেন সব চুরমার হয়ে যাচ্ছে। ইতি আবারও ফুপিয়ে ওঠে। একটি স্বপ্ন কেন তার সাথে আমার এত বিস্তর ফারাক তৈরি করছে? আশ্চর্য, এটা তো স্বপ্নই ছিল, তাই না? ইতি চোখ মুছে ভাবে, সবকিছু জানার পরও সে কেন এত দূরে দূরে রাখতেছে? কি সমস্যায় আছে উনি? আমার কি কিছু করা উচিত? হোটেলের রুদ্রাণী পৌষ রুমে মুখ ভার করে বসে আছে চারজন। কারো মুখে টু শব্দ নেই। চিন্তিত গোমরামুখ হয়ে আছে। তন্মধ্যে ইতির ফুপি অরিন বেশি চিন্তিত। মেয়েটার হেলুসিলেশন হলে এমন অবস্থা হওয়ার কথা না। দিনকে দিন এভাবে থাকার জন্য কি রোগটা মানসিক ব্যাধিতে পরিণত হয়েছে? মানসিক ব্যাধি যদি নাই হয়, তবে টেম্পারেট রিয়েক্ট করার কারণ কি? এত কিছু ভেবে কোনো প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না তিনি। ঘুরতে এসে নিজেকে রুমে বন্দি করে রেখেছে মেয়েটা। বাকি তিনজনের জন্য মায়া লাগে অরিনের। তাহমিনার আব্বু সকালেই বেরিয়ে গেছেন। তিনি থাকলে অরিন বাকি তিনজনকে আশেপাশে ঘুরিয়ে আনতে বলতেন। তারও উপায় নেই। সোফার দুই কর্নারে অরু আর তাহমিনা গালে হাত দিয়ে বসে আছে। ইরহানা বেলকুনির পর্দার পাশে উল্টো ঘুরে দাঁড়িয়ে আছে। অরিন বেলকুনির দিকে এগিয়ে গিয়ে দেখলেন ইরহানা টবের মাটি আঙুল দিয়ে নাড়াচাড়া করছে। অরিন ক্ষীণকণ্ঠে ইরহানাকে বললেন, তোমাকে ইচ্ছে করে থাপ্পড় দেয়নি মামুনি? মন খারাপ করে থেকো না। স্নেহ মিশ্রিত কথায় ইরহানা ফুপিয়ে ওঠে। তিনি বুকে টেনে মাথায় হাত বুলিয়ে দেন। আপু ভাইয়ের জন্য আমার উপর রেগে আছে আন্টি। একদমই না, পেট ড্রিম দেখে ভয় পেয়ে তোমাকে আঘাত করে ফেলেছে। ও নিশ্চয়ই স্বপ্নের দুষ্ট লোকটাকে আঘাত করতে চেয়েছিল, কিন্তু ভুলক্রমে তুমি সামনে চলে গিয়েছিলে। তাই কখনো হয়? হ্যাঁ, কেন নয়? তুমি জানো, এখনো তাহমিনা ঘুমের মাঝে বকা দিয়ে ওঠে।
ও স্বপ্ন দেখে একজনকে নিয়ে আর আরেকজনকে বকে। ভূতকে লাথি দিতে গিয়েও একদিন কোলবালিশ লাথি দিয়ে ফেলে দিয়েছিল। অরু আর ইরহানা একযোগে হেসে ওঠে। ইরহানা বলে, আন্টি তারপর কি হয়েছিল? তুমি কিছু বলনি। অরিন বলতে শুরু করেন কিন্তু তাহমিনা চোখ পাকিয়ে তাকায়। অরিন হেসে ফেলেন। সাথে অরু আর ইরহানাও খিলখিল করে হেসে ওঠে। মেয়ে তিনজনের মন খারাপ বিদায় দিয়ে উনি কিছুটা চিন্তা মুক্ত হন। তবুও চিন্তা থেকেই যায়। যেভাবে বাইরে মেয়েদের নিয়ে এসেছি সেভাবে ফিরিয়ে নিয়ে যেতে পারলেই মনকে স্বস্তি দিতে পারবেন, তাছাড়া মনটা সারাক্ষণ অস্থির হয়ে থাকবে। ক্ষুধায় পেট লেগে লেগে আসছে। ফুপি ডেকে গিয়েছে কয়েকবার। খাবার খাওয়ার রুচি আসছে না। না খেতে পেয়ে ভালোও লাগছে না। শরীর ফুটবল হয়ে আসছে। মাথা ঝিম ঝিম করছে। বেশি কিছু হলে ঘুমিয়ে যাব, এর থেকে বেশি আর কিছু হওয়ার সম্ভাবনা নেই। স্বপ্নের লেশ মাত্র মস্তিষ্কে নেই। তবে অকারণেই ভীষণ মন খারাপ হয়ে যাচ্ছে। হঠাৎই মনে হচ্ছে কেবল আমি একা, ভীষণ একা। চারদিকে ধোঁয়াশা। কেউ কোথাও নেই। আমি ছল করে নিজের কাছে, খুব কাছে সবাইকে একত্রিত ভাবে চাইছি, কিন্তু কেউ থাকছে না। ধোঁয়াশায় মিলিয়ে একাকার হয়ে যাচ্ছে। দুঃখ বিসর্জন দিতে অশ্রুরা চোখে ভিড় করে। ইতি সযত্নে ওনা টেনে জল মুছে নেয়। এমন একা লাগার কারণ হয়তো। নর্মালি কেউ এগুলো শুনলে পাত্তাই দেবে না। প্রথমে খুব মনোযোগী হয়ে শুনবে, তারপর ধীরে সুস্থে সান্ত্বনা দিতে গিয়ে তামাশা করে উড়িয়ে দিবে। এমন অহেতুক সময় আম্মুকে মিস করে ইতি। পৃথিবীর সব থেকে বুঝার মানুষ মা। স্থানকাল পাত্র ভেদে ভিন্ন হলেও ইতির কাছে আম্মি একমাত্র মানুষ যে সব সময় ইতির দুঃখ কষ্টগুলো বুঝে। আম্মুকে কি মেসেজ করবে? না। মেয়েদের রেখে এমনি সে কেটে কেটে আঁচল ভিজিয়ে ফেলেছে, এখন কান্নার পাল্লা ভারী করে দেওয়ার কোনো মানেই হয় না। সন্ধ্যা হয়েছে কিনা বুঝে আসছে না। সোফার সামনে ল্যাম্পের আলো টিমটিম করে জ্বলছে। একটু আগে ফুপি জ্বালিয়ে রেখে গেছে। ইতি বেড থেকে উঠে বেলকনির কাছে গিয়ে দাঁড়ালো। অন্ধকার নেই। চারপাশে লাইটের আলোয় দিনের থেকেও উজ্জ্বল দেখাচ্ছে। তবে দিনের আলোর মতো জোরস নেই। দূরে সরু রাস্তা। প্রস্থ হবে ভালো, কিন্তু ছোট দেখাচ্ছে বেলকনি থেকে। পাশেই রেল লাইন। তার পাশে বা সামনে দেখার উপায় নেই। মিনিট দুই বাদে রেল চলে গেল। শব্দ নেই। বাংলাদেশে রেল চললে এতক্ষণ শব্দে কান চেপে ধরতে হতো। তবে কিছু রেলের শব্দ কম হয়। এখানে সাইলেন্সার লাগাতে পারে হয়তো। কি জানি, এত ভেবে লাভ নেই। দূরে আকাশ আর জমিন যেখানে অন্ধকারে সংযুক্ত হয়েছে, সেখানে তার উপরে একটু হেলে চাঁদ উকি দিচ্ছে। চাঁদের একপাশে উজ্জ্বল একটি তারা। ইতি ভালোভাবে লক্ষ্য করলো একটি তারা। হ্যাঁ, তাই তো। মেঘের আড়ালে ঢাকা পড়েছে সব তারাদের দলবল। তবে আমি কি ওই একটি তারা? নিমিষেই মন ভার হয়ে আসে। মন খারাপগুলো ভুলে থাকতে অন্য কিছু ভাবলে সেগুলো থেকেই আবার নতুন উদাহরণ এসে যোগ হয়, তখন পুনরায় মন খারাপ হয়ে যায়। নিষ্ক্রিয় মন নিয়ে থাকা যায় না কেন? এলোমেলো ভাবনা মস্তিষ্কে ঘুরপাক খেয়ে হয়রান হয়ে যায় না? ফের স্বয়ংক্রিয় হয়ে সর্বাঙ্গে প্রভাব ফেলে। আপনাকে দুদিন যাবৎ দেখছি শুধু। বাচ্চাদের রেখে আপনি সারাদিন বাইরে ছিলেন। কোথায় ছিলেন ফোন করলেও বলেননি। সবাই মুখ ফুলিয়ে বসেছিল। ঘুরতে এসে ওদের সাথে এমন তামাশা না করলেই কি ভালো না? লুকিয়ে লুকিয়ে এমন সন্দেহজনক কাজ করছেন। এগুলোর মানে কি?
তোফায়েল আহমেদ নিরলস ভঙ্গিমায় অরিনের কপালে চুমু খেলেন। ওনার কাজকর্মে ভীষণ বিরক্ত হয়ে আছেন অরিন। অন্য সময়ের আগে যথেষ্ট কারণ থাকলেও নিজেই গলে যেতেন, কিন্তু আজ আরো রেগে গিয়ে বললেন, তোমার বয়সের সাথে সাথে বুদ্ধিও যে হাঁটুতে চলে আসছে খেয়াল আছে। শান্ত হও। ফোন কলের উপায় নেই। বিশ্বাস না হলে দেখো সিম সংযোগ নেই। বাকি প্রশ্নের উত্তর দাও। তোফায়েল অরিনের হাতে ঠোঁটের পরশ এঁকে দেয়। দুষ্টুমি হাসি দিয়ে বলেন, দুটো চুমু না দিলে উত্তর দিব না। অরিন রাগত স্বরে ডাকল, তোফায়েল। তোফায়েল ভয় পাওয়া মুখ করে বললেন, আচ্ছা বলছি তো। অরিন বেডের এক কর্নারে বসে স্বামীর দিকে করা চাহনিতে তাকিয়ে রইল। রাগের সময়ও মানুষরা রোমান্টিক হয়ে চুমু খায় কি করে? ভিড় ভিড় করে অরিন বলেন, আমি রাগে চোখে দেখছি না, আর সে চুমু খেতে বলছে, অসহ্য। বিয়ের এত বছর পরেও তুমি স্বামীর উপর অসন্তুষ্ট হয়ে বকাবাজ্য করছো, ভাই। এমন দিনও দেখতে হলো। তুমি একটু বেশি বেশি। জি, বেশি বেশি ভালোবাসি। অরিন না চাইতেন মুচকি হাসেন। মাথা নিচু করে লুকাতে গিয়েও ধরা পড়ে যায়। তোফায়েল কাছে এসে ফ্লোরে পা ভাঁজ করে বসে কপাল এগিয়ে দেয়। অরিন পরপর দুটো চুমু এঁকে দেয়। স্বভাবসুল চুমু খাওয়ার পর তোফায়েল গম্ভীর হয়ে সোফায় বসেন। তারপর বলেন, আমি এখানে 15 দিন থাকবো, তোমরা 1 মাস থাকবে। আমি বিজনেসের জন্য চলে যাব, না হয় তোমাকেই টাইম দিতাম। অরিন ভিঞ্চি দিয়ে স্বামীর পাশে গিয়ে বসেন। সেগুলোই কাগজগুলো ক্লিয়ার করছিলাম। ইফতি আছে, ও তোমাদের সাথে থাকবে, টেনশন করো না। ওর সাথেই কথা হলো আজ। তোফায়েল পুরোটা অরিনকে গুছিয়ে বলেন। অরিন বুঝতে পারেন। তোফায়েল মুচকি হেসে অরিনকে জড়িয়ে নেন। তারপর মৃদু কণ্ঠে বলেন, এখনো রাগ আছে? অরিন হেসে হেসে বলেন, হ্যাঁ আছে তো। তোফায়েল ভ্রু কুঁচকে বলেন, কোথায়? অরিন পেটের দিকে দেখিয়ে বলেন, সবার পেটে রাগ জমে আছে, চলুন শীঘ্রই। তোফায়েল হাসতে হাসতে ফের কপালে চুমু খান। শরীর ভীষণ দুর্বল হওয়ায় চোখের পাপড়ি বুজে আসছে। ফুপি জোর করেও খাইয়ে দিতে পারেনি। ভেতরের রাক্ষস নিদ্রায় আছে, খাইয়ে দিলে খাবে কে? তখন রাত 2টো বেজে এসেছে প্রায়। রাতের মধ্যাহ্ন চলমান। খুব করে বেগুনিতে দাঁড়িয়ে দূরের আকাশ হৃদয় দিয়ে স্পর্শ করার বাসনা হয়। কিন্তু শরীরের অঙ্গ যে অসাড় হয়ে বিছানায় লেপ্টে আছে। চোখ খুলে দাঁড়ানোর শক্তি নেই। তাহমিনাই রুবা অরু কাউকেই পাশে রাখে নিয়তি। সুখ ভাগ করা গেলেও আদৌ কি দুঃখ ভাগ করে নেওয়া যায়? দুঃখকেও নিজের কাঁধে তুলে নিতে চায় না। তারা কেবল চোখে মুখে আফসোস প্রকাশ করে মাত্র। দুঃখ বিলাস করবার মতো মন কেবল তাই থাকে যে দুঃখ পায়। ঘুরতে এসে দুঃখ ভাগ বা আফসোসের সুর শোনার মতো নাটক না করলেই ভালো হবে বলে ওদের অন্য রুমে পাঠানো হয়েছে। অরিন দ্বিমত পোষণ করলেও তোফায়েল আহমেদ মেনে নেন। ঘড়ির টিকটিক আওয়াজের সাথে তাল মিলিয়ে সন্তর্পণে পা ফেলে বাহারানি রুমের দিকে এগিয়ে আসছে কেউ। হোটেলের মালিক বাঙালি। মালিকের পূর্বপুরুষ এবং তাদের নামানুসারে হোটেলের নামকরণ করেছেন। হোটেলের প্রতিটি রুমের নেম প্লেট আকর্ষণীয়। জাপানে এমন বাঙালি 5 স্টার হোটেল পাওয়া যাবে, বিষয়টা গর্বের, এর থেকেও বেশি গর্বের নিজ দেশের লোকই হোটেলের মালিক। আশেপাশে মালিকের সুনামও রয়েছে বেশ। বছরের পর বছর একটু একটু করে জাপানের আর 5টা 5 স্টার হোটেলের মাঝে টপ 10-এ নিজের হোটেলকে প্রকাশ্য করেছেন। কাঠের দরজার লোক খুলে কেউ নিঃশব্দে ভেতরে ঢোকার চেষ্টা চালাচ্ছে, বুঝতে পারল ইতি। নিজেকে একদমই একা রাখতে গিয়ে কি বিপদ ডেকে আনলো। দুর্বলতাকে ঠেলে চোখ পিটপিট করে তাকালো। ল্যাম্পের টিমটিম আলোয় সাদা শার্ট পরিহিত আবছা অবয়ব দেখতে পেল। জোর করে বালিশ থেকে মাথা একটু উপরে তুলল। ওখানে কি ভূত প্রেত নাকি মানুষ বোধগম্য হচ্ছে না। ইতি কুকড়ে যাওয়া কণ্ঠে লাগা লাগা ভাবে বলল, কে? কে ওখানে? সৈয়দ ইমতিয়াজ। কাঠ কাঠ ভঙ্গিমায় বলল সাদা শার্টে আবৃত পুরুষ। ইতি কণ্ঠ মোলায়েম করে বলল, আপনি?
অধিকার আছে বলেই এসেছি। অবাক হচ্ছ কেন? না মানে এখানে। হ্যাঁ, তোমাদের সাথে আড্ডা দেওয়া যাবে তাই আসলাম। আমাদের সাথে আসলেন না যে? প্রবলেম ছিল? এখন নেই? না। অসুস্থ তুমি? নিজের এরকম হাল করেছো কেন? একটুও কি শান্তিতে থাকতে দেবে না আমায়? ইফতি বেডের কাছে এসে ইতির পাশে বসলো। একটা প্রশ্ন করি। হুমম করো। এলিনাকে? ইফতি অবাক হয়ে ইতির মুখ পানে তাকালো। এখানে এসে এলিনাকে চিনবার মতো সময় বা সুযোগ ইতির নেই। তাহলে ওর নাম জানলই বা কিভাবে? এরকম নশা মেয়ের কথা মুখে আনতেও ঘেন্না লাগে। কিন্তু কি করে ইতিকে বলবে এলিনাকে? কণ্ঠে খাদ নামিয়ে ইতি বলল, এই নাম শুনিনি কখনো। ইতির বিশ্বাস হলো না। তাই পুনরায় বলল, এলিনার সাথে আপনার কি সম্পর্ক? সরল মনের পেঁচানো উত্তর দিতে না পেরে বলে ফেলল, সবটা পরে শুনলে হয় না। অনেকক্ষণ কোনো সারা শব্দ না পেয়ে ইতির দিকে ঘুরে তাকালো ইতি। ঘুমিয়ে গেছে। ইতি খেয়াল করলো শুকিয়ে মুখটা মলিন হয়ে আছে। কোথাও প্রাণ নেই, যেন মরুর তরুলতার মতো। ভোর হতেই গির্জায় থাকা ঘন্টার ঢং ঢং আওয়াজ ভেসে আসছিল। শব্দতরঙ্গ এর জোয়ারে কখনো কানের ভেতরের পর্দা নড়ে উঠবার মতো। ইতি চোখ কচলে উঠে বসল। এত আওয়াজ নিয়ে ঘুমানো দেয়? ইফতি পাশে নেই। বালিশের নিচে হলুদ খাম রেখে গিয়েছে। বেলকনির দেয়ালে একপাশে হেলান দিয়ে দাঁড়িয়ে খামটা খুলে দেখল। ফিরতে রাত হবে, তবুও আসবো। আনমনে হাসল ইতি। দিনগুলি মোমের মতো গলে গিয়ে ছোট হয়ে আসছে। ২৭ দিন পার হয়ে গেছে। তোফায়েল আহমেদ চলে গেছেন ১৫ দিনের মাথায়। ইতির সাথে ইফতির যোগাযোগ বৃদ্ধি পেয়েছে। জাপানের অধিকাংশ পর্যটন এলাকা ঘুরে দেখা হয়েছে। এবার দেশে ফিরে স্বস্তি নেওয়ার পালা। ইতির আম্মু বেশিরভাগ সময় চিন্তিত থাকায় অসুস্থ হয়ে পড়েছেন। মেয়েদের বাইরে রেখে একাদিন কাটাতে কষ্ট লাগছে। ইতি সান্ত্বনা দিচ্ছিল, চলে আসবো, চিন্তা করো না। অরিন এসে ইতির সাথে যোগ দেন। ইতি ফোনটা অরিনের কাছে দিয়ে পৌঁছুমে যায়। সেখানে ৩ জন আগে থেকে ইতির জন্য অপেক্ষা করছিল। সবাই লাল টুকটুকে শাড়ি পরে নিয়েছে। দেখতেও ভারী সুন্দর লাগছে। ইতিও লাল শাড়ি পরে নেয়। আজই প্রথম একটি দিনের সময়টা সবার সাথে অ্যাটেন্ড করবে। রাতে বলেছে কোথাও ঘুরতে নিয়ে যাবে। প্লেসটা জানা হয়নি। মূলত ইফতি লুকিয়ে গেছে সবার জন্য সারপ্রাইজ হবে ভেবে। বাইরে শিরশিরে ঠান্ডা বাতাস। ১ মাস পরেই এখানটায় তুষারে চারপাশ ডেকে থাকবে ভাবছিল অরু। তুষারপাত কাছ থেকে দেখার খুব ইচ্ছে হয়। ঠিক তখন ইফতি আসলো। মুখটা রাশভারী করে বলছিল, সবাই রেডি থাকলে নিচে চলে এসো। ইতি ভীষণ মন খারাপ করলো। কই ভেবেছিল লাল শাড়িতে দেখে কিছু বলবে। জাপানের দ্বিতীয় সর্বোচ্চ কাঠামোর একটি টোকিও টাওয়ার। প্রযুক্তির অগ্রগতি ও আধুনিক জীবনের সাক্ষী এই টোকিও টাওয়ার। আইফেল টাওয়ারের নকশা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা হয়। টোকিও টাওয়ার মূলত যোগাযোগ ও পর্যবেক্ষণের কাজে ব্যবহার হয়। দর্শনার্থীরা এই টাওয়ারে চড়ে টোকিও ও এর আশেপাশের অঞ্চলের দৃশ্য অবলোকন করতে পারে আর দোকান ও রেস্টুরেন্টে ঘুরতে পারে। এই টাওয়ারের আয়ের প্রধান উৎস হল পর্যটন। প্রায় সময় এখানে লোকজনের উপচে পড়া ভিড় থাকে। সামনের দোকানগুলো কিংবা ওই যে হোটেল দেখতে পারছো, সবগুলোতেই প্রচুর ভিড় থাকে। বলতে বলতে ইশারায় আঙুল তুলে দেখাচ্ছিল একটি। সবাই খুবই মনোযোগ দিয়ে একটির কথার সাথে বিস্তর এলাকাটা মিলিয়ে দেখছিল। দিনের আলোতে এর সৌন্দর্য যতটা দেখা যাচ্ছে, এই সৌন্দর্য রাতের আধারে দ্বিগুণ। বিভিন্ন কালারের লাইটিং এ জলমলে হয়ে ওঠে। এমন সময় ইরু সেলফি উঠানোর বায়না ধরল। ইফতি মানা করে বলল, সূর্য অস্ত যাওয়ার আগ মুহূর্তে ছবি সুন্দর হবে। চলো চারপাশে ঘুরে দেখাই। পাশেই কোথাও ৪ তলা বিশিষ্ট বিল্ডিং এ নিয়ে গেল একটি। জাপানের ট্র্যাডিশনাল কাঠামোতে বিল্ডিংটি স্থাপন করেছে। সম্ভবত ট্র্যাডিশনাল হোটেল। দরজায় প্রবেশদ্বারে ২ জন ট্র্যাডিশনাল পোশাক পরিহিত মহিলা আমাদের সংবর্ধনা জানালো। ভেতরে গিয়ে সবাই পর পর আশ্চর্য হচ্ছিলাম। বাহির থেকে বিল্ডিং এর অবকাঠামো সাধারণ মনে হলেও ভেতরে সবটাই জাঁকজমকপূর্ণ। ভদ্রমহিলারা সবাই ট্র্যাডিশনাল পোশাক পরিহিত এবং কাস্টমারদের সাথে খুবই আন্তরিক ব্যবহার করছিলেন। আমরা এক সাইড চয়েস করে বসার পর ২ জন পুরুষ লোক এগিয়ে আসলেন।
হয়তোবা কোনো শ্রেণীর কর্মচারী খাবার অর্ডার করার জন্য আমাদের আধুনিক যন্ত্রাংশগুলো দেখিয়ে দিচ্ছিলেন। পূর্বে আমরা যে হোটেল দিন পার করেছি সেখানে মেনু কার্ড ছিল, এখানটায় সেরকম নয়। খাবার অর্ডার, ডেলিভারি বা সার্ভ করা সবই আধুনিক মেশিন দ্বারা নিয়ন্ত্রিত। ইফতি সবাইকে জিজ্ঞেস করছিল কে কি খাবে। কারি খাবার পছন্দ হচ্ছিল না। পছন্দ না হওয়ার কারণও রয়েছে বটে। সমস্ত খাবারই জাপানি। বাঙ্গিলায়ানা খাবারের ছিটে ফোটা নেই। জাপানের সবার প্রিয় খাবারের তালিকায় সুশি অন্যতম। কাঁচা মাছ মানে স্যামন ফিশ ওদের আরেকটি ফেভারিট খাবার। এগুলোই বিভিন্ন পদের আছে মেনুতে। হোটেলে যখন আসন নিয়ে বসেছি কিছু তো খেতেই হবে। বলেন ফুপি কি খাবেন? এই ওরু কি খাবে? ইরু। বলো সবাই। সবাই সুশিতেই মতো দিল। ইফতি তৎক্ষণাৎ স্ক্রিনে ট্যাপ ট্যাপ করে অর্ডার করে দিল। ইতি চুপ ছিল। চুপ থাকার কারণ ইফতি তখনও ওর দিকে পূর্ণ দৃষ্টিতে তাকায়নি। এরপর জাপানের মিউজিয়ামে যাওয়া হলো। 1872 সালে এই মিউজিয়ামটি স্থাপিত হয়। প্রায় পুরনো, কিন্তু এর সৌন্দর্য এখনো বিন্দুমাত্র কমেনি। 40 বছর আগে সংস্কৃতি, জাপানি চালচলন, তাদের সমস্তটাই এই মিউজিয়ামে স্থান পেয়েছে। ভেতরের সৌন্দর্য কেবল সেই দেখতে পারবে যে যেতে পারবে। কোনোভাবেই ফোন কিংবা ক্যামেরা এলাও করবে না। ভেতরে যাওয়ার পর ফোন বের করবে না কেউ, জরিমানা ধরিয়ে দেবে, সাথে জাপানি নিয়ম ভঙ্গের শাস্তি। সবাই যতটা উল্লাসে ফোন বের করেছিল ততটা ভয় ফোন যার যার ব্যাগে রেখে দিল। সবার থেকে ইতি ভয় পেয়েছে বেশি। ওর চোখ মুখ কপালে উঠে যাওয়ার মতো অবস্থা। জনপ্রতি এন্ট্রি ফি 620 ইয়েন। ইতি বিশেষ সুবিধা পেয়ে ভেতরে যাওয়ার সুযোগ পেল। মেইন ফটক থেকে মিউজিয়ামের ফটকে পা দেওয়ার সাথে সাথে একজন মধ্যবয়স্ক লোক টিকিট দেখতে চাইল। ইতি পকেট থেকে কিছু একটা বের করে দেখাচ্ছিল। লোকটা তৎক্ষণাৎ স্যালুট জানিয়ে নিয়মাবলী দিয়ে দিচ্ছিল সবার হাতে। সবাইকে প্রদর্শনীগুলো দেখানোর জন্য এবং সংরক্ষিত জিনিসগুলোর ব্যাখ্যা দেওয়ার জন্য অভিজ্ঞ একজন লোক সাথে চলল। তিনি নিজের পরিচয় দিয়ে সামনে সামনে হাঁটছিলেন, তার পেছনে ফুপি, ওরু, ইরু আর তাহমিনা। ইতি সবার শেষে ধীর পায়ে হাঁটছিল। ইতি ইতির কাজ ঘেঁষে ধীর কণ্ঠে বলল, ভয় পাচ্ছ কেন? আমি আছি তো। কণ্ঠে খাদ নামিয়ে শুধু হুম বলে ইতি। তারপর ঘুরে ফিরে সবটা দেখে নেয়। সব শেষে নিয়ে যাওয়া হয় প্রাচীন ঐতিহ্য দেখাতে সেকেন্ড ফ্লোরে। সেখানে বিভিন্ন ঐতিহ্যের ধ্বংসাবশেষ যত্ন করে রাখা হয়েছে। প্রাচীন সময়ের রাজার ব্যবহার্য জিনিসপত্রও সেখানে রয়েছে। ফিরে আসার সময় রিজার্ভ গাড়িতে সবার শেষে গিয়ে বসল ইতি। মনটা দমে দমে খারাপ হয়ে যাচ্ছে। এই মুহূর্ত আরেকটু সুন্দর হলেও পারত ভেবে। ইতির পাশে গম্ভীর হয়ে বসল ইতি। তৎক্ষণাৎ ইরু চোখ পাকিয়ে বলল, ভাইয়া তুমি এখানে কেন? সামনে বসো যাও। বেচারির বলেও লাভ হলো না, একটি ঠায় বসে রইল। অগত্যা ইরুর আগে গজগজ করতে করতে সামনে গিয়ে বসল। একে তো কোনো ছবি তুলতে দেয়নি, তার উপর ভাইয়ের ভাবসাব দেখে মেজাজটাই বিগড়ে যাচ্ছে ওর। সূর্য অস্ত যাওয়ার অপেক্ষায় কয়েক জোড়া চোখ তৃষ্ণার্ত হয়ে তাকিয়ে আছে। কিন্তু তখন এক জোড়া চোখে ভীষণ অভিমান জমা হয়ে যাচ্ছে। দুপুরের খাবার ঠিকঠাক ভাবে খাওয়া হয়ে ওঠেনি কারো। জাপানি খাবার জাপানিদের ভালো লাগবে, বাঙালির পেটে পড়লে চোখ মুখ কুঁচকে আসার উপক্রমী হবে, এটা স্বাভাবিক। সারাদিন না খাওয়ার উপরেই চলছে। কিন্তু কারো চোখে মুখে সেই ছাপ স্পষ্ট নয়। সন্ধ্যা কিংবা রাতে টোকিও টাওয়ারের সৌন্দর্য উপভোগ করার জন্য সবারই চোখ মুখে তীব্র উত্তেজনা। ঠিক কিছু সময় পর সূর্য হেলে পড়ল। কোথায় থেকে যেন এত এত মানুষ এসে ভিড় করে ফেলল। যে মানুষগুলো কিছুক্ষণ আগেও ছিল না তারাই তখন চারপাশে আধিপত্য বিস্তার করছিল। সূর্য হেলে পড়ার সময় থেকেই মানুষ বেড়েই চলছিল। তাই সবাই ডিসাইড করলো এখনই ছবি তুলে নিতে হবে, এরপর এই জায়গায় দাঁড়ানোর সুযোগই পাওয়া যাবে না। সবাই একাধ দুজন একত্রিত ভাবে ছবি তুলল। ঠিক তখন অরিন ইতি আর ইতিকে দাঁড়াতে বলল, টাওয়ারের কাছায়। ইতি সঙ্গে সঙ্গে মানা করলো, কিন্তু অরিনের জোড়াজুড়িতে না গিয়ে পারল না। ইতি ডান পাশে, ইতি বাম পাশে, এক হাত দূরত্বে দাঁড়িয়ে কাটিং ফাইটের মতো লুক দিচ্ছিল। অরিন রেগে গেলেন। দুজনকে কাছাকাছি দাঁড়াতে বললেন। ইতির কোমর পেঁচিয়ে মাথা উঁচু করে দাঁড়ালো একটি। ইতি তৎক্ষণাৎ ইতির মুখ পানে তাকালো। গম্ভীর মুখ, পেশি উঁচু করে দাঁড়িয়ে আছে, ভাব যেন কিছুই করেনি। হঠাৎই হাসি দিয়ে সামনে তাকালো।
ইতি কেমন প্রতিক্রিয়া দেখাবে লোকটার এমন ব্যবহারে বুঝে এলো না। অরিন সে সময় 2-3টে ক্লিক করে নিলেন। এরপর উপচে পড়া ভিড় চারপাশে ক্রমেই বাড়ছিল। ইতি দ্রুত অরিনের কাছে গিয়ে ছবিগুলো সংগ্রহ করল। ভিড় সমাগম থেকে সবাইকে দূরে নিয়ে গেল ইতি। সবার উদ্দেশ্যে বলল, বলো তো টাওয়ারে 2টো রঙের লাইটিং ব্যবস্থায় কেন? আর কোনো লাইটিং নেই কেন? সবাই বলছিল কারই জানা নেই। সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত ফ্লাড লাইটগুলি পুরো টাওয়ারটিকে আলোকিত করে। টাওয়ারটিকে কমলা রঙে ঢেকে দিতে 2রা অক্টোবর থেকে 6ই জুলাই পর্যন্ত সোডিয়াম বাষ্পের বাতি ব্যবহার করা হয়। 7ই জুলাই থেকে 1লা অক্টোবর পর্যন্ত টাওয়ারটিকে সাদা রঙে আলোকিত করার জন্য আলোগুলিকে ধাতব হ্যালাইড ল্যাম্পে পরিবর্তন করা হয়। পরিবর্তনের পিছনে যুক্তি একটি ঋতু। একই সেই যুক্তি দিয়েছিলেন যে কমলা একটি উষ্ণ রং এবং শীতের মাসগুলিকে অফসেট করতে সহায়তা করে। বিপরীতভাবে সাদা একটি শীতল রং যা গরম বা গ্রীষ্মের মাসগুলিতে সাহায্য করে বলে মনে করা হয়। তাছাড়াও এখানে আরো লাইটিং ব্যবস্থা আছে। যখন জাপানে কোনো উৎসব হয় তখন বিভিন্ন লাইন করা হয়। রাতের অন্ধকারে টোকিও টাওয়ারের সুন্দর দৃশ্যগুলো সাক্ষী ছিল সবাই। আশেপাশে যারা হেঁটে যাচ্ছিল আর চোখে 5 জনের দিকে তাকাচ্ছিল। তার কারণ হলো ভিন্ন পোশাক। কেউ কেউ কাছে এসে বলছিল, হ্যালো, আর ইউ বেঙ্গলি? ইফতি বরাবরই হেসে উত্তর দিচ্ছিল, ইয়েস উই আর বেঙ্গলি। কয়েকজন তো উত্তেজিত হয়ে বলছিল, ওয়াও, বেঙ্গলি। একটা ছোট বাচ্চা, বয়স সম্ভবত 7, বাঙালি সংস্কৃতি সম্পর্কে ও গুগলে সার্চ করে দেখে ওর আম্মু বলছিল ওর বাংলাদেশ ভ্রমণ করার ইচ্ছে আছে খুব। বাচ্চাটার নাম ওকিয়া। ও ওর আম্মুর কাছে বায়না করছিল শাড়ি পরবে। যতক্ষণ 5 জন ওখানে ছিল ততক্ষণ ওকিয়া ওদের সাথেই গল্প করছিল। ইংলিশ সে প্রপারলি বলতে পারে না। ওর আম্মু ওর কথাগুলো ট্রান্সলেট করে দিচ্ছিল। ওকিয়ার ওর সাথে হাইফাই করে ওরা 6 জন গাড়িতে গিয়ে বসলো। ফেরার সময় ইতির বাসায় বসলো। এই ভ্রমণে এই সুন্দর দৃশ্যগুলোর সবার শীর্ষে সুন্দর দৃশ্য কোনটা ছিল বলতে পারবে? ইতি চুপচাপ থেকে ধীর কণ্ঠে বলল, ওই বাচ্চা মেয়েটা। অনেক কিউট ছিল তাই না আপনার কাছে? লাল শাড়ি পরিহিত আমার বউ, যার অভিমানী চোখে আমার দৃষ্টি লেপ্টে আছে, যার শাড়ির কুচিতে বারবার ঘায়েল হচ্ছি, যার চুলের বেনুনিতে আমার সত্তাকে আটকে দিয়েছে। কেবল তুমি, শুধু তুমি। এত যত্ন মাখা কথা ইতির চোখ জলে টইটুম্বুর হয়ে উঠে, সাথে গাল দুটো কৃষ্ণচূড়ার ন্যায় লাল হয়ে উঠে লজ্জায়। আচ্ছা, আমি কি করি এই বিষয়টা তোমার কখনো জানার ইচ্ছে হয়নি? প্রায় 7 মাসের বেশি সময় তোমাকে নিজের থেকে দূরে রেখেছি। জানতে ইচ্ছে হয়নি কেন? প্রতিনিয়ত জানার আগ্রহ হয়েছে। আপনার আব্বু মানে শ্বশুর বাবাকে প্রায় জিজ্ঞেস করেছি, তিনি বলেছেন যোগাযোগ নেই। শাশুড়ি আম্মাও জানতেন না। প্রতিদিন আপনার অবহেলায় আমি মানসিক যন্ত্রণায় ভুগছিলাম। কখনো সেন্সলেস হয়ে পড়ে থাকতাম, কখনো জাগ্রত অবস্থায় স্বপ্ন দেখতাম। আপনার সাথে আমার বিয়ে হবে কল্পনার বাইরে ছিল। আমি মেনেই নিয়েছিলাম আমার বিয়ে অন্য কারো সাথে হয়ে যাচ্ছে। কিন্তু দেখুন নিয়তির কি খেলা। আপনাকে আমার করে পেয়ে গেলাম। এত আনন্দ সইতে না পেরে পর অজ্ঞান হলাম। তারপর চোখ খুলে দেখলাম আপনি আর নেই। কেউ জানে না কোথায় আছেন। চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে একজন জলজান্ত মানুষ কোথায় উধাও হয়ে গেল। এসব ভাবলেই নিজেকে পাগল পাগল মনে হতো। তারপর আপনার নাম্বার সংগ্রহ করতাম কত উপায়ে, তবুও আপনি আমাকে ইগনোর করতে লাগলেন। আমার অবস্থা কাউকেই বোঝাতে পারছিলাম না। ও অস্থিরতা নিমিষেই কেটে গেল, যেন ইতি শান্ত হলো। শীতল কণ্ঠে আদর মাখা ডাকে অস্থির হয়ে থাকা বড় দেয়। গত কয়েকদিনে এই ডাক শুনলে নিজেকে নতুন বউ বউ মনে হয় ওর। হৃদয় প্রণয়ের সূক্ষ্ম ক্ষরণ হয়। 2টো কোম্পানিতে আগেই কথা হয়েছিল। সেখান থেকে বলা হয়েছিল সশরীরে উপস্থিত হলেই চাকরি কনফার্ম। এমন যুগে বসবাস করে এমন কথা বিশ্বাস হয়নি বটে, তবুও সামনাসামনি দেখতে চাইলাম। সত্যি অর্থে ওদের ব্যবহার এতটাই রুড ছিল যে নিম্নমানের কর্মচারীর সাথেও মানুষ এতটা রুড ব্যবহার করে না। চাকরির অফার দিয়েছিল ঠিকই, কিন্তু অমন পরিবেশে আমার দম বন্ধ লাগছিল। ফিরে আসতে চাইলাম, রাস্তায় দেখা হলো এলিনার সাথে। ইতি অবাক। যা শুনছে সেটা কি ঠিক? চোখের মনি অপ্রস্তুত। কণ্ঠনালীতে কম্পন শুরু হচ্ছে।
ইতি ভয়ার্থ কণ্ঠে বিড়বিড় করলো এলিনা। বউ পুরোটা শুনবে, তারপর মন্তব্য করবে। প্লিজ বউ। ইতি মাথা কাত করলো ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে কুকড়ে যাচ্ছে বারবার। ছোট সময় থেকেই ওর সাথে চেনা জানা আছে। কখনো বেড স্পট দেখেনি কেউ। ওর ফ্রেন্ডের উপর সাময়িক মায়ায় পড়েছিলাম আমি। আই রিপিট, শুধু মায়া। উঠতি বয়সে আবেগ কন্ট্রোল করতে না পেরে ডায়েরি দিয়ে প্রপোজ করেছিলাম। তৎক্ষণাৎ প্রত্যাখ্যান করেছিল। এরপর অবশ্য ফিরে এসেছিল, বার্তা পায়নি। এলিনা কফি শেয়ারের জন্য বারবার অনুরোধ করছিল। ওকে মানাতে না পেরে নিজেই রাজি হলাম। পাশেই কফি হাউস রেখে রিক্সা নিয়ে নিরিবিলি কফি হাউসে নিয়ে গেল। আদৌ কফি হাউস নাকি ওর বাবার কোনো স্থাপনা জানা নেই। কথা বলতে বলতে হঠাৎ কেউ রুমাল চেপে ধরল। তারপর আর কিচ্ছু মনে নেই। চোখ খোলার পর দেখলাম আমি ক্যাম্পে। চারদিক হাতড়ে খুঁজছিলাম, তখন বয়স্ক একজন লোক আসলো। আমার সামনে চেয়ার টেনে বসলো। কোনো প্রকার কথা ছাড়াই সূক্ষ্ম চোখে আমাকে পরখ করলো, তারপর অজ্ঞান হওয়ার আগের ঘটনা জানতে চাইলো। আমি সবটাই বললাম, শুধু বিয়ের ব্যাপারটা গোপন করছিলাম। ভেবেছিলাম ওদের লোক তোমার কথা জানতে পারলে ক্ষতি করে দেবে। লোকটা চলে গেল। ঠিক কতক্ষণ পর চারজন লোক একত্রে ভেতরে আসলো। ওদের মুখের গড়ন বাংলাদেশি না। একজন পাশে চেয়ার টেনে বসে ইংলিশে বলছিল আমি এখন ঠিক আছি কিনা। বুঝতে পারলাম দেশের বাইরের গোয়েন্দা সংস্থার লোক। প্রফুল্ল হাসি দিয়ে আমাকে বলছিলেন, থ্যাঙ্কস এ লট ইয়াং ম্যান, ইউ হ্যাভ গিভেন আস দ্য ক্লু অফ দ্য কেস। আমি তখনও ঘটনা বুঝতে পারিনি। জানতে চাইলাম, তারা পুরোটাই আমাকে বলল। আমি অবাক হলাম, একজন মেয়ে হয়ে কিভাবে এসব জঘন্য কাজ করতে পারে। তারা বলতেছিল ইলিনা অ্যান্ড হার ফাদার আর ক্রিমিনাল। দ্য জাপানিজ ফ্যামিলি রিপোর্টেড দেয়ার নেমস। The reason in the report was that their daughter was kidnapped by someone named Elena and she is Bangladeshi. We did not have enough evidence to arrest them. We could not even interrogate them outside the law. We were constantly monitoring them. You came and did us a favor. Thanks again. ওরা শুধু জাপানি মেয়েকেই অপহরণ করেনি, খোঁজ নেওয়ার পর 150 এর উপরে মেয়ে পাওয়া গিয়েছে এবং পুরোটাই আমার দায়িত্বে ছিল। কেসটা ক্লোজ এবং সাকসেসফুল হওয়ার পর ওরা আমাকে জাপানের গোয়েন্দা বিভাগের একজন হওয়ার জন্য অফার করলো। আমি রাজি হলাম। এরপর ট্রেনিং এর জন্য জাপানে আছি। ইতি খেয়াল করলো ইতির চোখ টলমল করছে জলে। ইতির দিকে ঘুরে বসে ইতিকে নিজের পায়ের উপর বসালো। তৎক্ষণাৎ ওর চোখ বেয়ে টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। ইতির গলার কাছে থুতনি রেখে ধীর কণ্ঠে বলল, কাঁদছো কেন বউ? আপনি এখানেই থাকবেন। কখন বলেছি থাকবো? বলেছি কখনো? কায়দা করে জিভ লাগিয়ে দিল ইতির গলায়। তৎক্ষণাৎ ইতির শিরোধারায় বেয়ে গেল প্রণয় স্রোত। কিচ্ছুটি বলার সুযোগ পেল না। বাহুডোরে আবদ্ধ করে নিল ইতিকে। গলা থেকে নেমে বক্ষ পিঞ্জরে ডুব দেয় ইতি। তারপর প্রণয় ঘটে দুটো কপত কপতির, যা অধীর আগ্রহে দিন গুনছিল সময়ের। অভিমান অভিযোগ কাটিয়ে ভালোবাসা আজ নিরুপায়। সমাপ্ত।